আমৃত্যু ভালোবাসি তোকে। সিজন ১, পর্ব সংখ্যা ৫১-৫২। লেখনীতে সালমা চৌধুরী। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মিষ্টির কথা শুনে মেঘের চোখের তারাগুলো ঝলমল করছে। চোখের সামনে আবিরের হাস্যোজ্জ্বল চেহারা ভেসে উঠেছে। অমনি মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। চোখ বন্ধ করা মাত্রই আবিরের ধারালো ছুরির ন্যায় দৃষ্টি চোখে লাগলো। বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা ছুটে পালাতে চাইছে। সহসা অনুভব হলো উষ্ণ হাওয়া মেঘের কানের লতি ছুঁয়ে গেছে। মেঘের লুকানো অনুভূতি আজ আকাশে ডানা মেলে উড়তে চাইছে। আনন্দ সাথে লজ্জায় মেঘের চোখ মুখ লাল হয়ে গেছে। বন্যা সুনিপুণ নজরে খেয়াল করল তা। বন্যার ঠোঁটে সহসা হাসি ফুটল। হাসি মুখে মেঘকে উদ্দেশ্য করে বলল, কেউ আবির ভাইকে খবর দে। বান্ধবী আমার নববধূর মতো লজ্জায় নুয়ে পড়েছে। আবির ভাই না আসলে বোধহয় চোখ তুলে তাকাবেই না। বন্যার কথায় মেঘের হুঁশ ফিরে। স্পষ্ট চোখে তাকায় বন্যার দিকে। বন্যার হাস্যোজ্জ্বল মুখ দেখে মেঘ এগিয়ে এসে বন্যাকে জড়িয়ে ধরে লজ্জায় ওড়না দিয়ে মুখ লুকালো। বন্যা ক্ষীণ স্বরে বলল, বেবি, থাক, এত লজ্জা পেতে হবে না। আমরা তো আর আবির ভাইয়া নই। মিষ্টি বলল, মেঘ, তুই ওনাকে পেলে সত্যি অনেক ভালো থাকবি। আমি মাত্র কয়েক ঘন্টা ওনার দায়িত্বশীলতা আর যত্ন দেখে ক্রাশ খেয়ে ফেলেছি। সেখানে তুই নিজে সর্বক্ষণ সবকিছু অনুভব করিস। মিনহাস শক্ত গলায় বলে উঠল, তোদের আহ্লাদ দেখে বাঁচি না। এই বন্যা, মেঘের ফোনটা দে, আমার আইডি আনব্লক করি। মেঘ সোজা হয়ে দাঁড়িয়ে বন্যার থেকে নিজের ফোনটা নিয়ে ব্যাগে রাখতে রাখতে স্বাভাবিক কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই, তুই ব্লক লিস্টেই থাক। কেন? আবির ভাই নিজে হাতে ব্লক দিয়েছে। আমার পক্ষে আনব্লক করা দুর্বিহ বিষয়। তাছাড়া আমাকে বেবি বলতে বারণ করা সত্ত্বেও তুই কেন বেবি ডাকছিস? আমি কিছুই করতে পারবো না। এত পাথর মন কেন তোর? আনব্লক করে দে, আর বলবো না। সম্ভব না, আমি বাসায় যাব, টাটা। মেঘ খুশিতে গদগদ হয়ে সবাইকে রেখে চলে গেছে। গাড়িতে বসে ভাবছে, আবির ভাই কি সত্যি আমায় পছন্দ করেন, নাকি আমি একটু বেশি ভাবছি। মেঘ বাসায় এসে হাত মুখ ধুয়ে নিচে আসছে। মালিহা খান সোফায় বসে কি যেন পড়তেছিলেন। মেঘকে ঘুরঘুর করতে দেখে ডাকলেন, মেঘ, এদিকে আয়। বড় আম্মুর ডাক শুনে মেঘ সোফায় এসে বসতেই মালিহা খান মৃদু স্বরে ডাকলেন, খাবি কিছু? না, খিদে নেই। তাহলে ঘুরতেছিস যে? আম্মুরা কোথায়? তোর আম্মু কাকিয়ারা শপিং এ গেছে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আমায় নিয়ে গেল না কেন? তুই যেতিস নাকি? হ্যাঁ। আজকে আর কিভাবে যাবি? তুই বরং অন্যদিন যাস। আমি খেতে দিচ্ছি, তুই ঠান্ডা মাথায় খেয়ে নে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার খেতে দিতে হবে না, আমি একাই খেতে পারবো। মেঘ মন খারাপ করে রান্নাঘরে চলে গেছে। রাস্তায় আসতে আসতে মেঘ ভাবছিল শপিং এ গিয়ে আবিরের জন্য নিচে পছন্দ একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসবে। কিন্তু আম্মুরা মেঘকে না বলেই চলে গেছে। মাথায় শুধু আবির ভাই ঘুরছে। শুয়ে বসে কোনোভাবে ভালো লাগছে না। কয়েকবার ফোনে আবিরের নাম্বার বের করেছে, কিন্তু কল দেওয়ার সাহস পাচ্ছে না। কোনোভাবেই যখন ঘুম আসছিল না, তখন মেঘ উঠে চুপি চুপি আবিরের রুমে চলে গেছে। রুম জুড়ে মাতাল করা এক সুগন্ধ, যা মেঘের মস্তিষ্ক নিউরনে অনুসরণ তুলছে। চারপাশে তাকাতে গিয়ে হঠাৎ নজরে পড়ে আবিরের স্কাই ব্লু রঙের একটা শার্টের দিকে। মেঘ নিঃশব্দে হেসে এগিয়ে গেল শার্টের কাছে। শার্টটার কাছে আনতেই আবিরের গায়ের গন্ধ স্পষ্ট নাকে লাগলো। আবেশে মেঘের চোখ বন্ধ হয়ে আসছে। প্রিয় মানুষের স্পর্শ যেমন দেহ আর মন উভয়কে আন্দোলিত করে, তেমনি প্রিয় মানুষের গায়ের গন্ধ তীব্র আকর্ষণ কাজ করে। মেঘ কিছুক্ষণ শার্টটাকে জড়িয়ে ধরে অকস্মাৎ জামার ওপরে শার্টটা পরে নিল। আবিরের শার্ট মেঘের গায়ে অনেকটা পাঞ্জাবির মতো লাগছে। যেমন মোটা তেমনই লম্বা। মেঘ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চোখ তুলে তাকাতে লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলেছে। খানিক বাদে দুই আঙুল ফাঁক করে এক চোখে তাকিয়ে নিজেকে দেখতে লাগলো। খুশিতে দুহাত মেলে রুমে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে ধপ করে বিছানায় এসে বসে পড়েছে। দু হাতে শার্টের কলার ঠিক করে হাতা টেনে বিছানায় শুয়ে দীর্ঘ শ্বাস ছেড়ে চোখ বন্ধ করলো। চোখে ভাসছে গত ৯ মাসে আবিরের সঙ্গে কাটানো একের পর এক অপরূপ সুন্দর মুহূর্ত। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে, মেঘ নিজেও জানে না। আবির বিকেলের দিকে বাসায় আসছে। রুমে ঢুকতেই থমকে দাঁড়ালো। নিজের বিছানায় মেঘকে ঘুমন্ত অবস্থায় দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আশেপাশে তাকিয়ে সম্পূর্ণ রুমটা ভালোভাবে নিরীক্ষণ করলো।
ব্যাগটা রেখে কয়েক মুহূর্ত পরখ নেত্রে রইল প্রেয়সীর অভিমুখে। ঘুমের মধ্যেও মেঘের ঠোঁটের কোণে হাসি লেগেই আছে। মেঘের পরনে নিজের শার্টটা দেখে মুচকি হাসল। আবিরের নিষ্পলক দৃষ্টি আটকে আছে মেঘের ঘুমন্ত চেহারায়। আনমনে অনেক কিছু ভেবে নিয়েছে। মেঘকে ডাকার জন্য একবার এগিয়ে গেল, কিন্তু মেঘের গভীর ঘুম দেখে ডাকতে ইচ্ছে করেনি। তাই শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেছে। শাওয়ার নিয়ে বেরিয়েও দেখল মেঘ ঘুমে নিমগ্ন হয়ে আছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। মনের ভেতর অস্থিরতা। মস্তিষ্কে বিচরণ করছে নানান রং বেরঙের নিষিদ্ধ প্রেমানুভূতি। ইচ্ছে করছে প্রেয়সীর চাঁদের ন্যায় মুখব্বিরে ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু কিভাবে সম্ভব? আবিরের প্রেয়সী যে এখনো অবুঝ। আবির ঠোঁটে হাসি রেখে মেঘের দিকে ঝুঁকে এসে চুল ঝাড়তে পানির ছিটা মেঘের চোখে মুখে পড়ে। মেঘ ঘুমের মধ্যে ভুরু কুঁচকালো, কিন্তু সজাগ হওয়ার কোনো নামই নিল না। আবির রুম থেকে বেরিয়ে বেলকনিতে গেল। বাসার পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। মিমরা এখনো ফেরেনি। মালিহা খান নিজের রুমে। আবির আবারও রুমে আসছে। মেঘের দিকে ভালোভাবে তাকাতে পারছে না, আবার না তাকিয়েও থাকতে পারছে না। অন্যদিকে বাসার মানুষের চিন্তা তো আছেই। হুট করেই কেউ চলে আসলে আর মেঘকে এভাবে আবিরের রুমে দেখলে কি হবে তাই ভেবে পাচ্ছে না। বাধ্য হয়ে শেষ পর্যন্ত মেঘের মাথার কাছে বসে মেঘের চুলে আলতোভাবে হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে ডাকল, মেঘ। মেঘ ঘুমে বিভোর হয়ে আছে। আবির পুনরায় ডাকল, মেঘ। মেঘ ঘুমের মধ্যেই বলল, হুম, ওঠ। মেঘ এবার ঠাস করে চোখ মেলল। আবিরের চোখে চোখ পড়তে আশেপাশে চোখ ঘোরালো। এটা আবিরের রুম বুঝতে পেরে তাড়াহুড়ো করে উঠে বসলো। আবির ভাইয়ের বিছানায় ঘুমিয়ে পড়েছিল ভেবে লজ্জায় মেঘ চোখ তুলে তাকাতে পারছে না। মেঘের আকাশচুম্বী লজ্জা দেখে আবির থমথমে কণ্ঠে বিড়বিড় করল, রাগ উঠতে এই লজ্জা কোথায় হারিয়ে যায়? মেঘ উঠে চলে যেতে নিলে আবির মেঘের বাহু চেপে ধরে। সদ্য ঘুম ভাঙায় মেঘ কথা বলতেও পারছে না। আবির দাঁড়িয়ে মেঘের কাছে এগিয়ে এসে শুধালো, এসবের মানে কি? মেঘ আবিরের দৃষ্টি খেয়াল করে নিচে তাকাতেই রীতিমতো কেঁপে উঠল। পরনে আবিরের শার্ট দেখে মেঘের শরীর ঘামতে শুরু করেছে। ভয় আর লজ্জায় মেঘ আড়ষ্ট হয়ে যাচ্ছে। চিবুক নামিয়েছে গলায়। কিছু বলার ভাষা নেই। মেঘের অস্বাভাবিকতা বুঝতে পেরে আবির মেঘকে ছেড়ে দিয়েছে। মেঘ সঙ্গে সঙ্গে দরজার দিকে ছুটল। বেলকনিতে গিয়ে শার্ট খুলে পুনরায় আবিরের রুমের দরজা পর্যন্ত এসে শার্টটা বিছানার দিকে ছুঁড়ে ফেলে নিজের রুমে চলে গেছে। আবিরের ঠোঁটে হাসি রেখে দরজার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরেই মিমেরা শপিং করে বাসায় আসছে। এসে মেঘকে ডাকা শুরু করলো। মেঘের জন্য জুতা, থ্রি পিস, অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে। মেঘ শপিং খুলে দেখছে। একটা শপিং দেখিয়ে বলল, ওইটাতে কি আছে আম্মু? হালিমা খান শপিং ব্যাগটা মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, আবির আর তানভীরের জন্য শার্ট আছে এটাতে। মেঘ গম্ভীর গলায় বলল, পাঞ্জাবি আনোনি? পাঞ্জাবি তেমন একটা ভালো লাগে নাই, তাই আনিনি। ও। হালিমা খান আদিকে পাঠালেন আবিরকে ডাকার জন্য। আবির নিচে আসতেই মেঘ লজ্জায় মিমের পিছনে গিয়ে লুকিয়ে পড়েছে। আকলিমা খান আবিরকে দুইটা শার্ট দিয়ে বলল, দেখো পছন্দ হয় কিনা। আবির দাঁত বের করে হাসলো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের পছন্দকে আমি কখনো খারাপ বলছি? তা বলনি, কিন্তু খুব ভালো লাগছে সেটা কখনো বলনি। তুমি এত বছর বাইরে ছিলে, তোমার পছন্দ অপছন্দ সম্পর্কে তেমন ধারণা নেই, তাই একটু চিন্তায় থাকি। আবির হেসে বলল, তোমরা মাঝে মাঝে এমনভাবে কথা বলো যেন আমি ভিন গ্রহে ছিলাম, নতুন নতুন পৃথিবীতে পা রাখছি। আবিরের কথা শুনে সবাই একসঙ্গে হেসে উঠল। আবির নীরব দর্শকের মতো সব দেখল। আর মেঘ মিমের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে আবিরকে দেখছে। আবির যতক্ষণ নিচে ছিল মেঘ সামনেই আসেনি। আবির নিজের শার্ট নিয়ে চলে যেতেই মেঘ আবারও সোফায় বসে শুধালো, আম্মু, তোমরা আবার শপিং এ যাবে কবে? জানি না। কেন মা? আমিও শপিং এ যেতাম। তোর ড্রেস পছন্দ হয়নি? হয়েছে, আমার অন্য কাজ আছে। কবে যাবে বলো? আমরা আবার যেতে যেতে ঈদের সময় যাব। তখন গেলে হবে? না, আমার ইমার্জেন্সি যেতে হবে। তাহলে না হয় তানভীর আর আবিরের সঙ্গে চলে যাস। আবির এর মধ্যে রুমে শার্ট দুটো রেখে নিচে নামতে নামতে গম্ভীর কণ্ঠে শুধালো, কোথায় যেতে বলছিস? ওর নাকি কি শপিং করতে হবে, তাই বলছিলাম। তুই না হয় তানভীর নিয়ে যাস।
এখন যাবি? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে না করল। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, উনাদের নিয়ে শপিং এ যাওয়ার চেয়ে না যাওয়াই ভালো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমি বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে। বলে আবির চলে গেছে। মেঘ রুমে যেতেই দেখলো ফোনে মিনহাজ একের পর এক কল দিচ্ছে। মেঘ ফোন রিসিভ করতেই মিনহাজ বলল, তুই কি আমায় আনব্লক করবি না মেঘ? আমি পারবো না, সেটা তোকে আগেই বলেছি। আর এতবার কল দিলে তোর ফোন নাম্বারও ব্লক করে দেব বলে দিলাম। থ্রেট দিচ্ছিস মেঘ? মনে কর দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকিস, রাখছি। বাসায় ভালো লাগছিল না বলে আবিরাজ, রাসেল, রাকিব লিমনের সাথে দেখা করতে আসছে। ওরা তিনজনই সিগারেট খাচ্ছিল। আবির আসতেই লিমন একটা সিগারেট আবিরের দিকে এগিয়ে দিল। আবির শক্ত কণ্ঠে বলল, আমি সিগারেট খাই না। রাসেল ফিক করে হেসে বলল, মজা করছিস নাকি? মজা করার কি হলো? লিমন সিগারেটটা আরো এগিয়ে বলল, আমাদের সাথে ফর্মালিটি করতে হবে না, নে খা। আমি সত্যিই খাই না। কবে থেকে? অনেক দিন হবে। ছাড়লি কেন? আমার কাদম্বিনী চায় না আমি সিগারেট খাই। রাকিব এবার উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই যেন কার জন্য সিগারেট খাওয়া শুরু করেছিলি? যার জন্য ধরেছিলাম তার জন্যই ছেড়েছি। সমস্যা আছে কোনো? না, একদমই না। রাকিব শুধালো, বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। রাসেল গলা উঁচু করে বলল, আঙ্কেল ঠিক আছেন? আলহামদুলিল্লাহ। লিমন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোর এত পরিবর্তনের রহস্য কি? আবির গম্ভীর গলায় বলল, বাবা মায়ের একমাত্র ছেলে হলে এসব পরিবর্তন নিজে থেকেই চলে আসে। চোখের সামনে আব্বু আম্মুর অসুস্থতা, বুকের ভেতর প্রেয়সীর গভীর অনুরক্তি, সব আড়াল করে নিজের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়, এই আর কি। রাসেল শীতল কণ্ঠে বলল, মেঘের কথা বাসায় জানাবি না? কিভাবে জানাবো? আব্বুর হার্ট অ্যাটাকের হাত থেকে কোনো রকমে বেঁচে ফিরেছেন। এই অবস্থায় আব্বুকে প্রেশার দেওয়ার মতো পরিস্থিতি কোনোভাবেই তৈরি করা যাবে না। আর আমার শ্বশুর যে মানুষ, আমার মুখে নিজের মেয়ের নাম শুনলে আগুনে ঘি ঢালার মতো চেতবেন। আবির পুনরায় নিরুদ্বেগ কণ্ঠে বলল, আজ একমাত্র ছেলে না হইতাম, আর একটা ভাই থাকতো, তাহলে আমাকে কখনো কোনো কাজে পিছপা হতে হতো না। রাকিব করুণ স্বরে শুধালো, ফুপির বিষয়ে বাসায় কোনো সিদ্ধান্ত হয়নি? আবির বিরক্তি নিয়ে বলল, এখনো কিছুই হচ্ছে না। আমি আব্বু চাচ্চুকে ইনডিরেক্টলি বলেছি, কিন্তু তাদের দিক থেকে তেমন কোনো রেসপন্স পাচ্ছি না। কি ভাবছিস? কিভাবে কি করবি? আমি জানি না। আবির অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় আসছে। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে বরাবরের মতো আবিরের জন্য অপেক্ষা করছিল। আবির বাসায় ঢুকতে দেখল আলী আহমদ খান সোফায় বসেছিলেন। আবিরকে আসতে দেখে শক্ত কণ্ঠে বললেন, তোমার সাথে একটু দরকার আছে। আবির সহসা দাঁড়িয়ে পড়েছে। স্বাভাবিক কণ্ঠে বলল, জি বলুন। তোমার ফুপির বিষয়ে কিছু ভাবছো? মুখে হাসি নিয়ে আবির বলল, আমি কি ভাববো? তোমার ফুপির বিষয়ে তুমি ভাববে না? এই বাড়ির বড় ছেলে হিসেবে তোমার তো কিছু দায়িত্ব আছে। আবির মলিন হেসে বলল, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আলী আহমদ খান শান্ত স্বরে বললেন, ঠিক আছে, রুমে যাও তুমি। আজ মেঘ ভার্সিটিতে আসতে মিষ্টি উত্তেজিত কণ্ঠে বলল, কিরে মেঘ, আবির ভাইয়ের সঙ্গে কথা হলো? কি কথা বলবো? মিনহাজকে ব্লক করার কারণ জিজ্ঞেস করিসনি? মেঘ আমতা আমতা করে বলল, এত সাহস আমার নেই। সাহস না দেখালে কিছু জানতে পারবি না। মেঘ হঠাৎ ধীর কণ্ঠে প্রশ্ন করল, উনি আমায় ভালো না বাসলে কি করব? তামিম হেসে বলল, ওনাকে ভুলে যাবি। মেঘ ভুরু কুঁচকে কঠিন স্বরে বলল, তোরে ভুলে যাব, দূর হ হারামি। মিনহাজ অভিভূতের ন্যায় নিষ্পলক মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোরা অনুমতি দিলে আমি একটা প্ল্যান দিতে পারি। বন্যা শক্ত কণ্ঠে বলল, কিসের প্ল্যান? মিনহাজ ধীর স্থির কণ্ঠে সবটা প্ল্যান বলেছে। মিষ্টিরা বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। মিষ্টিদের উত্তেজনা দেখে মেঘও মোটামুটি রাজি হয়েছে, কিন্তু বন্যা কোনোভাবে রাজি হচ্ছে না। মেঘকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মিষ্টি, মিনহাজ আর তামিমের কথা শুনতে শুনতে বন্যার কথায় মেঘের পাত্তাই দিচ্ছে না। রাতে খাবার টেবিলে বড়দের খাওয়া শেষে আবির, তানভীর, মিম, মেঘ বসে খাবার খাচ্ছিল। তানভীর উঠে যেতে মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, মিম, তোর সাথে আমার অনেক কথা আছে। কি কথা আপু?
মেঘ বিড়বিড় করে বলল, আমার ভার্সিটির ফ্রেন্ডদের কথা বলেছিলাম না তোকে? হ্যাঁ, এখন কি হয়েছে? আবির দীর্ঘ মনোযোগ দিয়ে মেঘের কথা শুনছে। মেঘ ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, আমার এক ফ্রেন্ড মনে হয় আমাকে পছন্দ করে। তোকে ছবি দেখাবো নে, খেয়ে রুমে আসিস। মিম আচ্ছা বলে চোখ তুলতে নজর পড়ে আবিরের দিকে। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। মিম সে দৃশ্য দেখে টেবিলের নিচ দিয়ে মেঘকে চিমটি কেটে বিড়বিড় করে বলল, আপু চুপ করো, ভাইয়া তোমার কথা শুনে ফেলছে। মেঘ মিমের কথায় তেমন পাত্তা না দিয়ে আবারও বলল, ওরা তোর কথা খুব ভালো বলে। তোকে নিয়ে একদিন ওদের সাথে দেখা করতে যাবনে, ঠিক আছে? ভয়ে মিমের কণ্ঠ ভিজে এলো। দাঁতে দাঁত চেপে বলল, সময় হলে যাব, এখন চুপ করো। মেঘ উত্তেজিত কণ্ঠে পুনরায় বলল, জানিস মিম, ওর নামের প্রথম অক্ষরও এম। আবির সঙ্গে সঙ্গে খাবার রেখে দাঁড়িয়ে পড়েছে। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কিরে, খাবার শেষ না করে উঠে পড়লি যে? খেতে ইচ্ছে করছে না। কেন, কি হয়েছে তোর? কিছু না। আবির রাগে ফুঁসতে ফুঁসতে রুমে চলে গেছে। মেঘ এবার দীর্ঘশ্বাস ছেড়ে চোখ তুলে তাকালো। মেঘের নেত্রোদয় টলমল করছে। আবিরের সামনে এভাবে কথা বলা মেঘের কাছে তৃতীয় বিশ্বযুদ্ধের সমতুল্য। ভয়ে হাত পা কাঁপছিল। নিচের দিকে তাকিয়ে কোনোভাবে কথাগুলো বলেছে মেঘ। আবির কোনো দিকে না তাকিয়ে রুমে চলে গেছে। মেঘ গভীর রাত পর্যন্ত টিভি দেখছে আর আবিরের জন্য অপেক্ষা করছে। প্রায় ১টা নাগাদ মেঘ রুমে গিয়ে শুয়ে পড়েছে। পরদিন সকালে আবার খাবার টেবিলে আবিরের সঙ্গে দেখা। মেঘ কোনোভাবে আবিরের চোখের দিকে তাকায় না, কারণ আবির ভাইয়ের চোখে চোখ রাখলেই মেঘের সবকিছু গুলিয়ে যাবে। বড়দের কথার মাঝখানে মিম কি একটা কথা বলেছে, কিন্তু মিমের কথায় কোনো কানেই নেয়নি। মেঘ মিমকে উদ্দেশ্য করে উচ্চস্বরে সচেতন কণ্ঠে বলল, শোন মিম, যেখানে গুরুত্ব পাবি না সেখানে কোনো কথা বলবি না, যেখানে গুরুত্ব পাবি সেখানে নিজের মতামত দিবি। মেঘের বিজ্ঞানের কথা শুনে মিম আহাম্মকের মতো তাকিয়ে আছে। মেঘের অধিবিদ্যের ন্যায় কথা শুনে তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে শুধালো, বনু, তুই এভাবে কথা বলছিস কেন? কে তোকে প্রাধান্য দেয়নি বল শুধু। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, কেন, তাকে কি করবা? তানভীর ধীর কণ্ঠে বলল, কিছু করব না। মেঘ তানভীরের দিকে তাকিয়ে তটস্থ হয়ে বলল, এমনি মিমকে বুঝাচ্ছি। আবিরের আখিজোড়া মেঘের পানে গম্ভীরভাবে অনুসন্ধানী হয়ে আছে। মেঘ তানভীরের থেকে নিজের নজর সরিয়ে মাথা নিচু করে ফেলল। মিনহাজের পরিকল্পনায় মেঘ এমনটা করেছে, যাতে আবিরের মনের ভাব বুঝতে পারে। খাবার টেবিলে যে যার মতো খাবার খাচ্ছে, অথচ আবিরের দৃষ্টি মেঘেতে স্থির। মেঘ যে ইনডিরেক্টলি আবিরকে খোঁচা দিচ্ছে, এটা আবিরের বুঝতে বাকি নেই। মেঘ খাবার খেয়ে চুপচাপ উঠে গেছে। আবির কিছুক্ষণ নিবিড় চিন্তামগ্নে থেকে সে খাওয়া শেষ করে অফিসে চলে গেছে। আবির আজ অফিসের কাজে কোনোভাবেই মনোযোগ দিতে পারছে না। আবিরের বুকের ভিতর অদৃশ্য হাওয়া বইছে, হৃদয়ে তোলপাড় চলছে, এসিতে বসে শরীর ঘামছে। দুশ্চিন্তায় আবিরের শ্যামবর্ণের চেহারা কালচে বর্ণ ধারণ করেছে। ফাইল এলোমেলো অবস্থায় ফেলে টেবিলের ওপর মাথা রেখে শুয়ে আছে। রাকিব একটা ফাইল নিয়ে রুমে ঢুকে আবিরকে দেখে তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, কি হয়েছে আবির, অসুস্থ লাগছে? আবির টেবিল থেকে মাথা তুলতে আবিরের অসহায় মুখের দিকে দেখে রাকিব ভুরু কুঁচকে বলল, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছিস? মেঘ ইদানিং কেমন জানি ব্যবহার করছে। কেমন করছে? ডিরেক্টলি কিছু বলে না, তবে কেমন জানি ঠ্যাস দিয়ে কথা বলে। রাকিব মৃদু হেসে বলল, তোকে পরীক্ষা করছে হয়তো। তা বুঝার বয়স আমার হয়েছে। তাহলে দুশ্চিন্তা কে নিয়ে? খোঁচাখাচিটা যদি সিরিয়াসলি রূপ নেয় তার জন্য ভয় হচ্ছে। আমি সেই দিন ওর আইডি থেকে মিনহাজ ছেলেটাকে ব্লক করেছি। ও তেমন কোনো রিয়াকশন দেখায়নি, আনব্লকও করেনি। ঠিকই ভার্সিটিতে ঘন্টার পর ঘন্টা ওই ছেলেগুলোর সাথে আড্ডা দেয়। রাকিব গম্ভীর কণ্ঠে বলল, তুই যে এই বিষয় নিয়ে কোনো না কোনো দিন দুশ্চিন্তায় পড়বি সেটা আমার অজানা নয়। তোকে কম করে হলেও 1000 বার বলছি, তুই একবার ওদের সাথে পার্সোনালি দেখা করলে এত কাহিনী কিছুই হতো না। আমি রাগ কন্ট্রোল করতে পারি না জানিস তো। এখন পর্যন্ত যে কয়জনকে নিজের হাতে মেরেছি, সব কয়টা তেরামির জন্য মার খেয়েছে। ভালোভাবে কথা বলতে গেলে তারা মানতে চায় না, গায়ের জোর এলাকার দাপট দেখায়। সহ্য করতে না পেরে তাদের মারতে হয়। মিনহাজের সাথে দেখা করতে গেলে তারাও যে সেম কাজটা করবে না তার কি গ্যারান্টি আছে?
তীব্র আক্রোশ থেকে দিব মায়ের। কোনো না কোনোভাবে সেই কথা মেঘের কানে যাবে। আর মেঘ ভাববে আমি ইচ্ছাকৃত ওর বন্ধুদের মেরেছি। আর তা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটবে। এমনিতে ওর সাথে রাগারাগির শেষ নেই। এই ঘটনার জের ধরে দেখা যাবে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছে। তানভীর বা আমি তো বলতেই পারতাম। হ্যাঁ পারতি। কিন্তু মেয়ে ঘুরে ফিরে আমাকেই ভুল বুঝতো। কারণ প্রাইমারি স্কুলে থাকাকালীন জয় নামের ছেলেটার জন্য ওকে মেরেছিলাম। এত বছর পর ভার্সিটিতে উঠে ২টা ছেলে বন্ধু হয়েছে। এখন মেঘকে না মেরে ওদেরকে মারা হয়েছে। মেঘ কি এতটাই বোকা যে কিছু বুঝবে না? তোরা মারলে ছেলেগুলো মেঘকে ডিটেলসে বলবে। আর কাউকে দিয়ে মারলে সেটাও বলবে। সবভাবেই দোষ গিয়ে আমার আর তানভীরের ওপরেই পড়বে। তোর এই সুদৃঢ় প্রসারিত চিন্তাভাবনার জন্যই নিজের মনোবল হারাচ্ছিস। দিনকে দিন বদমেজাজি হয়ে যাচ্ছিস। মেঘের সাথে কারণে অকারণে রাগ দেখাচ্ছিস। আর এই সুযোগে ছেলেগুলোর অতি বার বাড়তেছে। আবির কিছুক্ষণ নিশ্চুপ থেকে আর চোখে রাকিবের দিকে তাকিয়ে শুধালো, কেন আসছিলি? রাকিব সঙ্গে সঙ্গে ফাইল এগিয়ে দিল। বাড়তি কথা বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দিল। অফিস শেষে আবির কিছু স্ট্রিট ফুড আর 2টা আইসক্রিম বক্স নিয়ে বাসায় আসছে। মেঘ সোফায় লম্বা হয়ে শুয়ে টিভি দেখছিল। আবিরকে ঢুকতে দেখে তাড়াতাড়ি উঠে বসতে বসতে কাকে কল দিল। অপর পাশে কল রিসিভ করা মাত্রই মেঘ হাসি মুখে রাজ্যের গল্প শুরু করেছে। আবির খাবারগুলো ডাইনিংয়ে রাখতেই মিম আর আদি ছুটে গেল। আবির তীর্যকভাবে মেঘের দিকে তাকালো। আবির বাসায় আসছে বা খাবার নিয়ে আসছে সেদিকে মেঘের বিন্দুমাত্র খেয়াল নেই। সে তার কথা বলে এতটাই মগ্ন যে আশেপাশে তাকানোর সময়ই নেই। আবির কপাল কুঁচকে সিঁড়ির কাছে চলে গেছে। বাসায় যেই যা আনুক না কেন প্রথম ডাকটা মেঘকেই দেয়। আর মেঘ খাবার পরিবেশন করে মিম আর আদিকে নিয়ে খায়। আজ মেঘ কথা বলছে দেখে মিম মেঘের জন্য খাবার নিয়ে আসছে। মেঘের দিকে এগিয়ে কিছুটা উঁচু স্বরে বলল, আপু নাও। মেঘ অন্যদিকে তাকিয়ে ধমকের স্বরে বলল, দেখছিস না কথা বলছি? এখন আমার এইসব খাবার সময় নেই। আবির সিঁড়ি থেকে সে দৃশ্য দেখে রাগে ধপাধপ পা ফেলে রুমে চলে গেছে। মেঘ ধমকটা মিমকে দিলেও সেটা যেন আবিরের হৃদয়ে গিয়ে লেগেছে। মেঘ আজ পর্যন্ত এমন কাজ কখনো করেনি। বন্যা বা কারোর সাথে কথা বললেও আবির বা তানভীর আসলে কথা শেষ করে কল কেটে দিত। অথচ আজ তার ভিন্ন রূপ। আবির চলে যেতেই মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ফোন রাখ, এখন আমি খাবো। মিম ধমক খেয়ে মন খারাপ করে মেঘের জন্য আনা খাবার নিয়ে গেছে। মেঘ তপ্ত স্বরে বলল, এই মিম, আমার ভাগ আমায় দিয়ে যা। মিম মন খারাপ করে বলল, তুমি না বললে তোমার এইসব খাওয়ার সময় না? সময় ছিল না, এখন আমার অফুরন্ত সময়। সবগুলো আমার কাছে নিয়ে আয়। মিম খাবারগুলো মেঘের কাছে নিয়ে চলে যেতে নিলে মেঘ মিমের হাত টান দিয়ে মেঘের পাশে বসিয়ে হেসে বলল, রাগ করছিস? সরি বাবু। মিম কিছু বলছে না দেখে মেঘ দু হাতে মিমকে কাতুকুতু দেওয়া শুরু করলো। সহসা মিমের ছোট্ট দেহটা কম্পিত হলো। নড়তে নড়তে বলল, আপু ছাড়ো। মেঘ হাসতে হাসতে বলল, তুই যতক্ষণ না হাসবি ততক্ষণ ছাড়বো না। কাতুকুতু সহ্য করতে না পেরে মিম হাসতে শুরু করলো। মেঘ সঙ্গে সঙ্গে কাতুকুতু দেওয়া থামিয়ে দিয়েছে। দুই বোন গল্প করতে করতে আবিরের আনা খাবারগুলো খেয়েছে। আদি নিজের ভাগের খাবার নিয়ে আগেই রুমে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর গল্প করতে করতে মেঘ মিমের উরুতে মাথা রেখে শুয়ে পড়েছে। মিম মেঘের চুলে হাত বুলিয়ে মৃদুস্বরে বলল, কি হলো আপু? মেঘ লাজুক হাসল আর বলল, জানিস, আমি একজনের প্রেমে পড়েছি। মিম উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, সত্যি? কার? মেঘ দু হাতে মুখ লুকিয়ে বলল, বলা যাবে না। প্লিজ আপু বলো, কে সে? আছে কেউ একজন। পছন্দ করো? না, ভালোবাসি। আপু বলো না প্লিজ। খুব শীঘ্রই বলবো। দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সফল হতে পারি। ফি আমানিল্লাহ। আবির রুমে ঢুকে ডিরেক্ট ওয়াশরুমে চলে গেছে। প্রায় 1 ঘন্টা যাবৎ ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছেন। ক্রোধে দু চোখ রক্তাভ হয়ে আছে। মনে হচ্ছে শরীরের রক্ত টকবক করে ফুটছে। কপালের দুপাশের রগ দুটা অবিরাম কাঁপছে। মস্তিষ্ক রক্ত সঞ্চালন বেড়ে গেছে। ঘন্টা খানিক পর ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরে একটা ট্রাউজার আর টি শার্ট পরে নিচে আসছে। মেঘ তখনও মিমের কোলে মাথা রেখে খোশ গল্পে মেতে আছে। আবিরকে নামতে দেখে মেঘ তৎক্ষণাৎ উঠে বসলো। আবির নিচে এসে ওদের পাশের সোফায় বসেছে।
আবিরকে দেখে মিম নড়েচড়ে বসলো। আবির দুহাতে দুদিকে সরিয়ে সোফায় হেলান দিয়ে বসলো। হাতের লোমের গোড়ায় এখনো বিন্দু বিন্দু পানি জমে আছে। ভেজা চুলগুলো কপাল ঢেকে ভুরু থেকে নেমে পড়ছে। চুলের আগা থেকে অবিরত মুক্তার মতো পানির বিন্দু আবিরের টি শার্টে পড়ছে। মেঘ এক পলকের জন্য তাকাতে সর্বাঙ্গে কারেন্টের ন্যায় শক লাগলো। সঙ্গে সঙ্গে বুকটা ভেতর থেকে ধুকপুক শুরু করছে। মেঘ চোখ সরিয়ে নিয়েছে। আবির মিমকে উদ্দেশ্য করে বলল, রুম থেকে আমার ফোনটা নিয়ে আয়। কথাটা বলা মাত্র মিম উঠে গেছে। মেঘ সোফার কর্নারে গুটিসুটি মেরে বসে আছে। মিম যেতে মেঘ তাড়াতাড়ি করে ফোন হাতে নিয়ে কি যেন করতে লাগলো। আবির নীরের দৃষ্টিতে মেঘের পানে চেয়ে আছে। মেঘ ফোন চাপতে পারছে না, ভয়ে হাত কাঁপছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোর কি মনে হচ্ছে না তুই প্রাপ্ত স্বাধীনতার অপব্যবহার করছিস? মেঘ চিবুক নামিয়ে চুপচাপ বসে আছে। মেঘের নিস্তব্ধতা আবিরের রাগ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আবির রেগে বলল, কথা বলছিস না কেন? মেঘ কিছু না বলে উঠে যেতে নিলে আবির রাগান্বিত কণ্ঠে হুংকার দিল, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি মেঘ, কথা কানে যায় না তোর? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার একটা ইম্পর্ট্যান্ট কল আসছে। বলে মেঘ কল রিসিভ করে কানে ধরতে ধরতে সিঁড়ি দিয়ে উঠে গেছে। মেঘের কথাটা আবিরের মনে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। আবির ভুরু যুগল নাকের গোড়ায় টেনে তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের গমন পথে তাকিয়ে রইল। অকস্মাৎ পাশে রাখা একটা ফুলদানি দেওয়ালে এক প্রকার ছুঁড়ে মারল। শব্দে মেঘের পা সেকেন্ডের জন্য থেমে গেছে। তবুও তা বুঝতে না দিয়ে রুমের দিকে চলে গেছে। মিম ফোন নিয়ে নিচে আসছে। ফোন আবিরের দিকে দিতে আবিরের রক্তলাল আঁখি যুগল দেখে ভয়ে ঢোক গিলল। কোনো রকমে ফোন দিয়ে দৌড়ে আম্মুর রুমে চলে গেছে। আবির সেই যে বেরিয়েছে, সারা রাতেও বাসায় ফেরেনি। মেঘ অপেক্ষা করতে করতে বেলকনিতে ঘুমিয়ে পড়েছে। ভোরবেলায় হঠাৎ ঘুম ভাঙতে মেঘ থতমত খেয়ে ওঠে। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আবিরের রুমে গেল। আবির রুমে নেই দেখে মেঘের বুক কেঁপে উঠেছে। ভোরবেলায় বাসার বাইরে গিয়ে দেখে আসছে আবিরের বাইক আছে কিনা। এত সকালে কি করবে কিছুই বুঝতে পারছে না। আবিরকে কল দেওয়ার মতো সাহসও পাচ্ছে না। সকাল ৭টা থেকে মেঘ খাবার টেবিলে বসে আছে। আবির ফিরলে যেন দেখতে পারে, কিন্তু আবিরের ফেরার নাম গন্ধ নেই। সবাই খেতে বসেছে। আবির নেই দেখে আলী আহমদ খান প্রশ্ন করলেন, আবির কোথায়? ওঠেনি। তানভীর গলা খেকারি দিয়ে ধীর কণ্ঠে বলল, ভাইয়া রাকিব ভাইদের বাসায়। কেন? অফিসের কাজে গিয়েছিল, রাতে আর ফেরেনি। আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, কাজ কাজের জায়গায় থাকবে, তার সাথে বাসায় না ফেরার কি সম্পর্ক? তানভীর আর কিছু বলল না। বড়ব্বর সাথে যুক্তিতে সে কুলাতে পারবে না। তার থেকে কথা না বলাই শ্রেয়। মেঘ নিস্তব্ধ আঁখিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। মেঘ স্পষ্ট বুঝতে পারছে আবির ভাই তার ওপর রাগ করে বাসা থেকে চলে গেছেন। বাসায় মানুষ যাতে চিন্তা না করে তার জন্য তানভীর ভাইয়াকে কাজের কথা বলেছেন। মেঘ অল্প খেয়ে রেডি হয়ে ভার্সিটিতে চলে গেছে। রাতে ঠিকমতো ঘুম না হওয়ায় মেঘের চোখ ঘুমে টলছে। অর্ধ ঘুম থেকেই ক্লাসগুলো শেষ করেছে। ক্লাস শেষ হতেই বন্যা শুধালো, কিরে, তুই কি রাতে ঘুমাসনি? চোখ ফুলে আছে কেন? ঘুমাইছি, অল্প। লিজা এসে উত্তেজিত কণ্ঠে বলল, কিরে বান্ধবী, কি অবস্থা? কি অবস্থা হবে? এর মধ্যে মিনহাস, তামিম, সাদিয়া, মিষ্টিও আসছে। মেঘ নিরেট কণ্ঠে জানালো, আমি তোদের কথা আর শুনতে পারবো না। সাদিয়া ভুরু কুঁচকে বলল, কেন? মেঘ ধমকের স্বরে বলল, আজকে তোদের কথা মতো কাজ করতে গিয়ে আমার আবির ভাই বাসা থেকে চলে গেছেন। সারা রাত বাসায় ফিরেনি। আমি বেলকনিতে বসে থাকতে থাকতে ওখানেই ঘুমিয়ে পড়েছি। বন্যা ধীর কণ্ঠে বলল, আমি তোকে আগেই সাবধান করেছি, তুই আমার কথা কানেই তুলিস না। আবির ভাইকে তুই চিনিস না? ওরা নাচাইতেছে আর তুই তাতেও তাল দিচ্ছিস। এখনো সময় আছে, এসব বাদ দে। উনি মনের ভাব প্রকাশ করতে না চাইলে শুধু শুধু ওনাকে জোর করিস না, প্লিজ। পরে দেখবি ভালোর বদলে উল্টো খারাপ হবে। মেঘ কিছু বলার আগেই মিনহাজ গম্ভীর কণ্ঠে বলল, এই বন্যা, তুই থামবি? মেঘ, তুই একদম ঠিকঠাক রাস্তায় যাচ্ছিস। বন্যার কথায় কান দিস না। উনি যদি তোকে পছন্দ করে তাহলে উনি প্রকাশ করবে, আর পছন্দ না করলে ডিরেক্টলি চ্যাপ্টার ক্লোজ। এভাবে ঝুলে থাকার কোনো মানে হয় না, বুঝলি? সাদিয়াও তার সঙ্গে তাল দিল। হ্যাঁ, সত্যিই তো। মেঘ উনাকে এত পছন্দ করে, উনি কি এসব বুঝে না? নাকি বুঝেও না বুঝার ভাব নেই?
সবটা ক্লিয়ার করা প্রয়োজন। উনার মনে কি চলে তা জানলে মেঘ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। বন্যা ভরা গলায় বলল, তোরা বোঝার চেষ্টা কর। মেঘ তোদের মতো এত বুঝদার আর স্ট্রং না। উল্টাপাল্টা আচরণ করলে আবির ভাই মেঘকে মেরেই ফেলবে। মিনহাজ রাগী স্বরে বলল, কোন অধিকারে মারবে? কার এত সাহস যে মেঘের গায়ে হাত তুলবে? মেঘ তোকে কিছু বললে তুই শুধু আমায় বলবি, বুঝলি? বন্যা উপহাসের স্বরে বলল, তোকে দাপট দেখাতে আগেই নিষেধ করছিলাম। তুই আবির ভাইয়ের সম্পর্কে জানিস না, তাই দয়া করে চুপ থাক। মেঘ, তুই তো ওকে চিনিস। প্লিজ আমার কথা মান। ওদের কথা মতো এমন কাজ করিস না প্লিজ। মেঘ নিরুপায় হয়ে সবার দিকে তাকালো। একদিকে বন্যা বারণ করছে, অন্যদিকে বাকি সবাই বলছে মেঘ যা করেছে একদম ঠিক করেছে। অন্যদিকে আবির ভাই রাগে বাসা থেকে চলে গেছেন। মেঘ এখন কি করবে? মিনহাস ফটাফট বলা শুরু করলো, দেখ মেঘ, উনি তোর আচরণে রেগে বাসা থেকে চলে গেছে মানে ওনার মনে কিছু একটা আছে। এখন সেটা আমাদের প্রকাশ করাতে হবে। মাঝপথে ছেড়ে দিলে তুই জীবনেও তোর কাঙ্ক্ষিত কথা জানতে পারবি না। এখন তুই ভাব, বন্যার কথা মেনে এভাবে চলবি, নাকি আমাদের কথা মেনে তোর আবির ভাইয়ের মনের কথা শুনবি? মেঘ বোকার মতো তাকিয়ে আছে। লিজা পুনরায় বলল, তোর প্রেম রোগের বছর হয়ে যাচ্ছে। আর কতদিন উনার পিছু পিছু ঘুরবি বলতো? উনি ভালো না বাসলে উনার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে অন্য কারোর সাথে সম্পর্কে যাবি। প্রয়োজনে ছেলে আমরা ঠিক করে দিব। তবুও উনার মোহে এভাবে পড়ে থাকিস না। প্রায় ১ ঘন্টা সবাই মিলে মেঘকে জ্ঞান দিয়েছে। বন্যা শুরু থেকে শেষ পর্যন্ত ডিরেক্ট না। মেঘ যাতে এমন কাজ কোনোভাবেই না করে। অথচ মেঘ বাকিদের কথা শুনে রাজি হয়ে গেছে। বন্যা যেতে যেতে আরো কিছুক্ষণ মেঘকে বুঝালো, কিন্তু মেঘের মাথায় কিছুই ঢুকলো না। মেঘের মনে মস্তিষ্কে শুধু একটাই চিন্তা, আবির ভাইয়ের মুখে ভালোবাসি শব্দটা শোনা, যেটা যে কোনো মূল্যেই হোক। মেঘ চলে যেতে তামিম মিনহাজকে প্রশ্ন করলো, তোর কি মনে চলছে বলতো? মিনহাজ উল্টো প্রশ্ন করলো, কেন? তুই কি মেঘকে উস্কাচ্ছিস যাতে আবির ভাইয়ের মনের ভাব জানতে পারে? কাহিনী কি? মিনহাজ গলা খেকেরি দিয়ে বলল, আমি মেঘকে পছন্দ করি। ওর প্রতি বেধক অনুভূতি আছে, কিন্তু ওর মনে আমার জন্য বিন্দুমাত্র কিছু নেই। ওর মস্তিষ্কে আবির ভাইয়া ছাড়া কিছুই নেই। এই অবস্থায় আমি যতই চেষ্টা করি, ওর মনে আমার জায়গা করতে পারবো না। দেখলি তো, আবির ভাই আমায় ব্লগ দিয়েছেন, এই খুশিতে সেই দিন সবাইকে চকলেট দিল। এমতো অবস্থায় আমি কোনো কিছুই আশা করতে পারি না। তামিম বিস্ময় সমেত তাকিয়ে বলল, তাহলে তুই তোর প্রেমানুভূতি কোরবান করে মেঘকে আবির ভাইয়ের সঙ্গে মিলিয়ে দিতে চাচ্ছিস? মিনহাজ রাশভারী কণ্ঠে পুনরায় বলল, হতে পারে তাই, আবার উল্টোটাও হতে পারে। যেমন? মিনহাজ লম্বা করে শ্বাস টেনে বলা শুরু করলো, দেখ, মেঘ প্রায় ৯ মাস যাবৎ আবির ভাইয়াকে পছন্দ করে। আমাদের সাথে ওর বন্ধুত্ব প্রায় ৪-৫ মাসের। তার মানে আমাদের সাথে পরিচয়ের আরো ৪-৫ মাস আগে থেকে মেঘ ওনাকে পছন্দ করে। মেঘ যথেষ্ট কিউট আর লক্ষ্মী একটা মেয়ে, যে কেউ এক দেখায় ওর প্রেমে পড়বে। সেখানে উনি তো এক বাড়িতে থাকেন। এই ৯ মাসেও কি উনি মেঘকে খেয়াল করেনি? অবশ্যই করেছেন, এবং মেঘের অনুভূতিও বুঝেছেন, তবে প্রকাশ করছে না। কেন? হতে পারে ওনার জীবনে অন্য কেউ আছে, উনি তার সাথে কমিটেড। আবার মেঘের প্রতি ওনার সফট কর্নার আছে। এই জন্য মেঘের মাধ্যমে আবির ভাইয়াকে উস্কাচ্ছি। এই সুযোগে মেঘের সাথে আমার রেগুলার কথা হচ্ছে এবং সম্পর্ক গাঢ় হচ্ছে। বাই চান্স আবির ভাই রেগে মেঘের ওপর রিয়াক্ট করলে মেঘ আমাকেই বলতে আসবে। তখন আমি ওকে বুঝিয়ে শুনিয়ে আমার দিকে আকৃষ্ট করব। তামিম শুকনো ঢোক গিলে বলল, ভাবতে অবাক লাগছে তুই আমার বন্ধু। এত চিকন বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে? মিনহাস খিকখিক করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, তুই বলছিলি ওনারা ইচ্ছাকৃত ওনাদের অবস্থান বোঝাতে আমাদের মেঘেদের বার্থডেতে ডেকেছিল। আবির ভাইয়ের প্ল্যান করতে পারলে আমি কেন পারবো না? আর আবির ভাই যদি মেঘকে ভালোবেসে বলে দেন, তখন কি করবি? তখন মেঘের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবো। তবুও বিষয়টা সমাধান হওয়া দরকার। সপ্তাহ কেটে যাচ্ছে, অথচ মেঘের ব্যবহার অপরিবর্তিত। আবিরকে এড়িয়ে চলা, আবিরকে দেখিয়ে দেখিয়ে ফোনে কথা বলা, ইচ্ছাকৃত খোঁচানো, সবই চলছে। আবির দু একবার মেঘের সঙ্গে কথা বলতে চেয়েছে, কিন্তু মেঘের অবস্থা আর পাত্তা না দেওয়ায় আবির আর কিছুই বলেনি। মেঘকে মেঘের মতো ছেড়ে দিয়েছে। তানভীর আজ এমপির একটা প্রোগ্রামে ব্যস্ত। সকালে না খেয়ে বেরিয়েছিল। আবির দুপুর পর্যন্ত আব্বুর অফিসে কাজ শেষ করে বিকেলে নিজের অফিসে আসছে।
গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। সকালে থাকতে পারবে না বলে মিটিং বিকেলে রেখেছিল। ইদানিং মেঘের উড়নচণ্ডী চলাচলে আবিরের মনের সাথে সাথে কাজেও তার প্রভাব পড়েছে। মিটিং গত সপ্তাহে হওয়ার কথা ছিল, আবির সেটা পেছাতে পেছাতে আজ পর্যন্ত টেনে এনেছে। আব্বু চাচ্চুর সামনে স্ট্রং ভাবে কাজ করলেও নিজের অফিসে এসে সম্পূর্ণ ভেঙে পড়ে। আজ নিজেকে শক্ত রাখতে ফোন বন্ধ করে ড্রয়ারে রেখে দিয়েছে। নিজের রুম ছেড়ে ল্যাপটপ নিয়ে রাকিবের রুমে কাজ করছে। রাসেল দুপুর পর্যন্ত অফিস করেছে। আজ তার গার্লফ্রেন্ডের জন্মদিন, তাই দুপুরের দিকে চলে গেছে। প্রায় 2 ঘন্টা আবিরদের মিটিং চলল। মিটিং শেষে রাকিব বের হতেই পকেট থেকে ফোন বের করতেই দেখল রাসেল 10 বার কল দিয়েছে। রাকিব কল ব্যাক করতে রাসেল আতঙ্কিত কণ্ঠে বলল, ওই, আবির কই? আবিরকে তাড়াতাড়ি নেটে আসতে বল। কেন, কি হয়েছে? তুই আবিরকে বল, বলে রাসেল কল কেটে দিয়েছে। রাকিব আবিরকে বলা মাত্র আবির রুমে গিয়ে ফোন খুলে নেটে ঢুকতেই রাসেলের মেসেজ আসছে ও সাথে ছবিও। ছবিতে চাপ দিতে দেখলো মিনহাজ বেশ কয়েকটা লাল গোলাপ হাতে হাঁটু গেড়ে বসে মেঘের সামনে ফুল ধরে রেখেছে। মেঘ ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। বন্যা, মিষ্টি, সাদিয়া, লিজা, তামিম সবাই পাশে দাঁড়ানো। ছবিটা দেখা মাত্র আবির ধপ করে চেয়ারে বসে পড়েছে। রাকিব ক্লায়েন্টদের সাথে কথা বলায় ব্যস্ত। আবির কয়েক মুহূর্তের মধ্যে বাইকের চাবি নিয়ে বেরিয়ে যাচ্ছে। রাকিব পেছন থেকে ডেকে বলল, কোথায় যাচ্ছিস? আবির উত্তর না দিয়ে বেরিয়ে গেছে। রাসেলকে কল দিয়ে জায়গাটা জেনে শুনে পৌঁছালো সেখানে। মেঘেদের কাছাকাছি গিয়ে বাইক ব্রেক কষলো। মেঘেরা সবাই গোল করে বসে চা খাচ্ছিল। মিনহাজের হাতে এখনো একগুচ্ছ লাল গোলাপ। রাসেল আর তার গার্লফ্রেন্ড কিছুটা দূরেই বসেছিল। আবির মেঘেদের কাছে আসতে সবাই মাথা উঁচু করে তাকালো। চায়ের কাপ সাইডে রেখে সবাই একসঙ্গে দাঁড়ালো। মেঘ আবিরের শ্যামবর্ণের চেহারার পানে চেয়ে আছে। সহসা হৃৎপিণ্ডে ধুকপুকানি বেড়ে গেছে, সাথে মনের ভেতর খুসখুস লেগে আছে। আবির চোখ বুজে দীর্ঘশ্বাস ছেড়ে 2-1 কদম এগিয়ে মেঘের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। মেঘ কিংখয় আহাম্মকের মতো চেয়ে রইল, কিছুই বলল না। আবির প্রখর নেত্রে মেঘের চোখের দিকে তাকিয়ে বাজখাই কণ্ঠে প্রশ্ন করল, এখানে কেন আসছিস? মেঘ অনিচ্ছা সত্ত্বেও ঠোঁটে মিষ্টি হাসি রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, আড্ডা দিতে। আবির পুনরায় প্রশ্ন করল, শুধুই আড্ডা দিতে? জি। মেঘের কণ্ঠস্বরে নিরুত্তাপ ভাব দেখে আবিরের মেজাজ চরম লেভেলের খারাপ হচ্ছে। বারবার চোখে সেই ছবিটা ভাসছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, সত্যি কথা বল মেঘ। মেঘ নিরুত্তর। মিনহাজ স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া, মেঘকে কিছু বলবেন না। আবির ঘাড় ফিরিয়ে রক্তাভ চোখে তাকালো মিনহাজের দিকে। কণ্ঠে অগ্নি ঢেলে হুঙ্কার দিয়ে বলল, স্টপ ইওর মাউথ। আমি তোমার সঙ্গে কথা বলতে আসিনি এখানে। আজ আমার আর মেঘের মাঝে কেউ একটা টু শব্দ করলে তার লাশ পড়বে এখানে। আবিরের লাল চোখ জোড়া দেখে মিনহাজের দৃষ্টি নামিয়ে নিল। বন্যা সহ সবাই মাটির দিকে তাকিয়ে আছে। আবিরের হুঙ্কারের ভয়ে সব কটা কাঁপছে। ওদের অবস্থা দেখে আবির নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু ভেতরের ক্রোধের কাছে হার মানতে বাধ্য হলো। আবিরের এমন কাণ্ডে মেঘ অবাক চোখে তাকিয়ে আছে। তীর তীর করে কাঁপছে ঠোঁট। বুকের ভেতর হৃৎপিণ্ডটা দিকবিদিক ছুটছে। ভয়ে ঢোক গিলল। আবির মেঘের চোখে চোখ রেখে কণ্ঠ 4 গুণ ভারী করে শুধালো, তুই ওই ছেলেকে পছন্দ করিস, হ্যাঁ কি না? মেঘ নীরের দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। বারবার ঢোক গিলছে, কিছু বলতে পারছে না। মেঘ সহসা তাকালো ওদের দিকে। মিষ্টিরা চোখের ইশারা দিয়ে হ্যাঁ বলতে বলল। আবির ভাইয়ের মনের কথা জানার জন্য এর চেয়ে উত্তম উপায় আর নেই। মেঘের শ্বাস আটকে যাচ্ছে। শ্বাসনালীতে তুফান চলছে। কি করে বলবে এত বড় মিথ্যাটা? আবির মেঘের বাহু চেপে ধরতে বাজখাই কণ্ঠে চিৎকার করলো, তাকা এদিকে। মেঘের দেহ আবারও কম্পিত হলো সঙ্গে সঙ্গে। তাকালো আবিরের চোখের দিকে। রক্তাভ 2 চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। সে আগুনে মেঘের হৃদয় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মিনহাজদের শেখানোর প্রতিটা কথা মেঘের মাথায় ঘুরছে। আবির ভাইয়ের মনের কথা জানতে হলে মিথ্যাটা বলতেই হবে। মেঘ ঢোক গিলে ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ। আবির সহসা মেঘের বাহু ছেড়ে দিয়েছে। কয়েক মুহূর্ত মেঘের চোখের দিকে তাকিয়ে রইল। কপাল ঘামছে। আবির হাত দিয়ে কপালের ঘাম মুছে ঘিরে গিয়ে বাইকে বসে বাইক স্টার্ট দিল। রাসেল আবিরকে থামানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু আবির বাইক থামানোর অবস্থায় নেই। আবির চলে গেছে। মেঘ অকস্মাৎ মাথা ঘুরে পড়ে নিতে নিলে বন্যা তড়িঘড়ি করে মেঘকে জড়িয়ে ধরে। আবিরের সামনে মেঘ যতই শক্ত কণ্ঠে কথা বলুক না কেন,
ভেতরের কম্পনের কাছে সব হার মানতে বাধ্য। মেঘ অজ্ঞান হয়ে বন্যার কোলে শুয়ে আছে। মিষ্টিরা পানি এনে মেঘের চোখে মুখে পানি ছেটাচ্ছে। এর মধ্যে রাকিব আসছে। আবির কল না ধরায় রাকিব রাসেলকে কল দিয়েছিল। রাসেল সবটা বলতে রাকিব সঙ্গে সঙ্গে অফিস থেকে ছুটি নিয়ে রওনা দিয়েছে। তানভীরকে সব জানিয়েছে। রাকিব বাইক থেকে আতঙ্কিত কণ্ঠে শুধালো, আবির কোথায়? আবির চলে গেছে। কোথায়? জানি না। রাকিব উদ্বিগ্ন কণ্ঠে চেঁচিয়ে উঠল, তুই ওকে আটকাতে পারলি না? ও কি আমার কথা শোনার মানুষ? চেষ্টা তো করেছি। ওদের কথোপকথনের মধ্যে তানভীর বাইক থেকে নেমে রাগান্বিত কণ্ঠে বলল, ভাইয়া কোথায়? রাকিব মৃদু স্বরে বলল, ও বাইক নিয়ে চলে গেছে। তানভীর আকপিস না ভেবে মিনহাজকে এলোপাথারি মায়ের শুরু করলো। তামিম বাঁচাতে আসলে তামিমের গায়ে বেশ কিছু মায়ের পড়েছে। রাকিব রাসেল তাড়াতাড়ি করে গিয়ে তানভীরকে টেনে হিঁচড়ে সরিয়ে আনলো। দুজনে মিলে তানভীরকে আটকে রাখতে পারছে না। মায়ের চোটে মিনহাজের হাতের ফুলগুলো মাটিতে পড়ে গেছে। মিনহাজের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। রাকিব আর রাসেল তানভীরকে শান্ত করে গম্ভীর কণ্ঠে বলল, তুই মেঘকে নিয়ে বাসায় যা। তানভীর মেঘকে ধমক দিতে গেলে রাকিব সঙ্গে সঙ্গে ভারী কণ্ঠে বলল, তানভীর মেঘকে কিছু বলবি না, চুপচাপ বাসায় নিয়ে যা। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে বন্যার দিকে এক পলক তাকালো। রাগ আর ক্রোধ যেন বেরিয়ে আসতে চাইছে। ঘুরে যেতে নিলে ফুলগুলোর দিকে তানভীরের নজর পড়ে। সঙ্গে সঙ্গে পায়ের জুতো দিয়ে টকটকে লাল গোলাপগুলো পিষে ফেলেছে। মিষ্টিরা চোখ নামিয়ে সেই দৃশ্য দেখল। কেউ চোখ তুলে তানভীরের মুখের দিকে তাকাতে পারছে না কেউ। তানভীর বাইকের কাছে যেতেই মিনহাজের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে হুংকার দিল, আমি এখন চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার ভাইয়ের কিছু হলে তোদের খবর আছে বলে দিলাম। তানভীর বাইকে স্টার্ট দিয়ে মেঘকে উদ্দেশ্য করে ভারী কণ্ঠে বলল, ওঠ। রাকিব আবারও বলল, মেঘকে চুপচাপ বাসায় নামিয়ে দিবি, রাগ দেখাবি না বললাম। তানভীর মিনহাজদের দিকে একবার তাকালো। গম্ভীর কণ্ঠে রাকিবের ওপর চেঁচিয়ে উঠল, আমার ভাইকে তাড়াতাড়ি খুঁজে বের করো, না হয় লাশ গুম করার ব্যবস্থা করো, আমি আসছি। আবিরকে রাকিব আর রাসেল মিলে কলের পর কল দিচ্ছে, কিন্তু আবির একবারের জন্য কল ধরছে না। প্রথম দিকে আবিরের ফোনে কল ঢুকলেও কিছুক্ষণ পরে আবির ফোন বন্ধ করে ফেলেছে। মিষ্টি, সাদিয়া আর লিজা একে অপরের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। বন্যা বিড়বিড় করে বলল, তোদের সাবধান করেছিলাম, একবারের জন্য কথা শুনলি না। ওরা একই সঙ্গে বলল, সরি দোস্ত। রাকিব মিনহাজ আর তামিমের দিকে তাকিয়ে দেখছে ওরা। পাবলিক প্লেসে মারছিল বলে বাধ্য হয়ে তানভীরকে তখন আটকেছিল রাকিব। না হয় তানভীরের সাথে রাকিবও দু একটা পিটাইতো। ওদের প্রতি 5 মাসের ক্ষোভ জমে আছে রাকিবের। রাকিবের কলিজার বন্ধু আবির। আবিরের সব কিছুতে রাকিব যেমন সবার আগে এগিয়ে আসে, তেমন আবিরও। ছোটবেলা থেকে ওদের ফ্রেন্ডশিপ অনেক স্ট্রং। সচরাচর দেখা যায় এক বন্ধু ঝগড়া লাগলে আরেক বন্ধু থামায়, অথচ এদের মধ্যে সম্পর্ক যে একজন ঝগড়া লাগলে আরেকজন সঙ্গ দেয়। দুজন মিলে ওই ছেলেকে মারে। কলেজ জীবনে রাকিব টুকিটাকি রাজনীতি করত, কিন্তু আবিরের সেসবে কোনো ইন্টারেস্ট ছিল না। তবে রাকিবের সাথে যেই লাগতে আসতো, দুই বন্ধু মিলে ওইটার অবস্থা খারাপ করে ফেলতো। পরবর্তীতে কলেজের পরীক্ষায় রাকিবের রেজাল্ট খারাপ হয় আবির বুঝিয়ে শুনিয়ে রাকিবকে রাজনীতি থেকে সরিয়ে এনেছিল। এখনো কলেজের অনেক বন্ধুরা রাকিবকে লিডার বলে ডাকে। রাকিব আবিরকে কল দিয়েই যাচ্ছে। এ সুযোগে রাসেল চোখের ইশারায় মিনহাজ আর তামিমকে চলে যেতে বলল। কারণ তানভীর যদি বাই চান্স আবার এখানে আসে আর মিনহাজদের সামনে পায়, তাহলে আর এদের এবার বাঁচানো যাবে না। তামিম মিনহাজকে নিয়ে চলে গেছে। রাকিব কিছুক্ষণ পর বিষয়টা খেয়াল করে তবুও রাসেলকে কিছু বলেনি। রাকিবের সব টেনশন এখন আবিরকে নিয়ে। শহরের আশেপাশে যত বন্ধু আছে একে একে সবাইকে কল দিয়ে জানিয়েছে। যাদের বাইক আছে তারা বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। রাকিব এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করে বন্যাকে বলল, তুমি বাসায় চলে যাও। বন্যা আচ্ছা বলে চলে গেছে। রাকিব বাকিদের উদ্দেশ্যে রেগে বলল, তোমরা যাও এখন। রাকিবের রাগী স্বর শুনে ওরাত মাথা নিচু করে চলে গেছে। পরিস্থিতি অস্বাভাবিক দেখে রাসেলের গার্লফ্রেন্ডে চলে গেছে। রাকিব রাসেলকে নিয়ে বাইক স্টার্ট দিল। তানভীর মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়েই চলে গেছে। একটা কথাও বলেনি। রাকিবরা প্রায় 1 ঘন্টা যাবৎ আনাচে কানাচে খুঁজছে, অথচ আবির একবারে নিরুদ্দেশ হয়ে গেছে। কেউ আবিরের কোনো খোঁজ পাচ্ছে না। বন্যা বাসায় গিয়ে মেঘকে কল দিল। মেঘ রিসিভ করতে বলল, কিরে তুই ঠিক আছিস? মেঘ মৃদু স্বরে বলল, আমি ঠিক আছি, কিন্তু আবির ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না।
তুই আবির ভাইকে কল দে। আমার ভয় লাগতেছে। এখন ভয় লাগে কেন? এতদিন বারণ করার পর তো একটু ভয় লাগলো না? আমি কি করব এখন? আবির ভাইকে কল দে। আর কিছু করতে হবে না। উনি কি কল ধরবেন? ধরবেন কিনা সেটা দিলেই বুঝবি। তুই উনাকে রাগাইছিস, তোকে শান্ত করতে হবে। আমি পারবো না। ভয় লাগতেছে। আর একটা কথা বললে তোর খবর আছে বলে দিলাম। মিনহাজ মিষ্টিদের কথায় লাফানোর সময় ভয় দেওয়ার কোথায় ছিল তোর? আচ্ছা দিচ্ছি কল। বন্যা কল কেটে মেঘ আবিরের নাম্বার বের করলো। ভয়ে বুক কাঁপছে অবিরাম। 5 মিনিট অপেক্ষা করার পর বুকে সাহস নিয়ে আবিরের নাম্বারে ডায়াল করলো। আবিরের ফোন বন্ধ পেয়ে আটকে উঠল মেঘ। বারবার কল দিতে লাগলো। ভয় আর দুশ্চিন্তা 3 গুণ বেড়ে গেছে। রাকিব, রাসেল, তানভীর এদিকে মেঘ সবার একেধারে কল দেওয়ার কারণে একেবারে নেটওয়ার্কে বিজি বলতেছে, আবার ফোন বন্ধ বলছে। মেঘ আজ পর্যন্ত যতবার আবিরকে কল দিয়েছে কোনো সময়ই ফোন বন্ধ পায়নি। আজই প্রথমবার আবিরের ফোন বন্ধ। মেঘ রাগের চোটে কান্না শুরু করে দিয়েছে। প্রায় 15 মিনিট একের পর এক কল করতে করতে অবশেষে একটু থামলো। ভয়ে ভয়ে কল করলো তানভীরকে। তানভীর কল রিসিভ করতে মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাইয়ের কোনো খোঁজ পেয়েছো ভাইয়া? তানভীর ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক কণ্ঠে বলল, না, বাসায় আপাতত কিছু বলিস না। আচ্ছা। তানভীর কল কেটে দিয়েছে। মেঘের টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে। সন্ধ্যা হয়ে গেছে, অথচ এখনো আবিরের কোনো খবর নেই। আজ বাসায় তেমন মানুষও নেই। মিমের নানু খুব অসুস্থ, তাই মিমরা 2 দিন হলো নানু বাড়িতে গেছে। ইকবাল খান মিমদের নিয়ে গেছেন, এখনো বাসায় আসেনি। হালিমা খান আর মালিহা খান বাসায় আছেন। আলী আহমদ খান অফিসে। মোজাম্মেল খান আজ সকালে রাজশাহী গেছেন। মেঘ উপর হয়ে শুয়ে ফোনে আবিরের ছবি দেখছে আর অঝরে কাঁদছে। মেঘের বর্তমান বয়সটা দোষের। এই বয়সে এমন ঘটনা ঘটানো অস্বাভাবিক কিছু না। আবির ভাইয়ের প্রতি বেধক আবেগ, ভালোবাসি শোনার তীব্র আকাঙ্ক্ষা, যে যা বলেছে সব শুনেছে। নিজের করা ভুলের জন্য এখন খুব পস্তাচ্ছে। সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল, কিন্তু আবিরের কোনো হদিশ নেই। আলী আহমদ খান 7টার দিকে বাসায় ফিরেছেন। আলী আহমদ খান নিজেও আবিরকে 2-3 বার কল দিয়েছেন। আবিরের ফোন বন্ধ পেয়ে বাসায় এসে মালিয়া খানকে শুধালেন, আবির কি বাসায় আসছে? এখনো আসেনি। ওর ফোন বন্ধ কেন? তোমার সঙ্গে কথা হয়েছে? না, হয়তো ফোনের চার্জ শেষ। তুমি দুশ্চিন্তা করো না। আলী আহমদ খান অল্প নাস্তা করে শুয়ে পড়েছেন। একটু পর মেঘের ফোনে আননোন নাম্বার থেকে কল আসলো। প্রথমবার রিসিভ করলো না। দ্বিতীয়বার রিসিভ করতে ওপাশ থেকে রাকিব আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করলো, আবির তুই কোথায়? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মেঘ। মেঘ, আমি তোমার রাকিব ভাইয়া। জি ভাইয়া, চিনতে পারছি। রাকিব কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, আবির কি বাসায় গেছে? মেঘ আকুল স্বরে বলল, এখনো আসেনি। উনি কোথায় আছে ভাইয়া? রাকিব তটস্থ হয়ে বলল, আবির বাসায় যায়নি? তাহলে এই নাম্বার? এটা আমার নাম্বার। ভাইয়া সিমটা আমায় দিয়েছিল। রাকিব শান্ত স্বরে বলল, ও, আমি জানতাম না, সরি। আসলে এই সিমটা আগে আবির ইউজ করত। দেশের বাইরে যাওয়ার আগ পর্যন্ত এটাই ওর নাম্বার ছিল। পরে নতুন সিম নিয়েছে। এত বছর যাবৎ নতুন সিমগুলোতে যোগাযোগ করে আসছি। আজ ওর ফোন বন্ধ পেয়ে অনেক খুঁজে এই নাম্বারটা পেয়েছি। এই সিম তাহলে তোমায় দিয়ে দিয়েছে? মেঘের মাথায় এবার আকাশ ভেঙে পড়েছে। প্রায় 2-3 বছর যাবৎ মেঘ এই সিমটা ইউজ করছে। ভেবেছে তানভীরের সিম, তাই তেমন মাথা ঘামায়নি। অথচ এই সিমটা আবির ভাইয়ের। এক মুহূর্তে মেঘের চোখ অন্ধকার হয়ে আসছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সামান্য ভালোবাসার কথা শোনার জন্য মেঘ এতটা উতলা হয়েছিল যে, অথচ মেঘ সবকিছু জুড়ে আবিরের স্মৃতি জড়িয়ে আছে। আবির ভাই তাকে সব দিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। মেঘ করুণ স্বরে বলল, ওনার খোঁজ পেলে আমায় জানাবেন প্লিজ। অবশ্যই, রাখছি। রাকিব কল কেটে দিতেই মেঘ ফোন বিছানায় ছুঁড়ে ফেলে দিয়েছে। নিজের ওপর এত রাগ হচ্ছে যে কি করতে কি করবে কিছুই বুঝতে পারছে না। ফ্লোরে বসে 2 হাত নিজের চুলে মুষ্টিবদ্ধ করে অপরিচ্ছন্নভাবে কেঁদেই চলেছে। রাত প্রায় 9টার পর তানভীর হঠাৎ হালিমা খানকে কল দিল। তানভীরের কথা শুনে হালিমা খান আর্তনাদ করে উঠলেন। তানভীর কল কাটতে হালিমা খান ছুটে গেলেন মালিহা খানের কাছে। মেঘকে অবিরত ডাকতে লাগলেন। মেঘ চোখ মুছে বেলকনিতে আসতেই দেখল বড় আব্বু বড় আম্মু বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, মেঘ তাড়াতাড়ি আয়,
আমাদের বের হতে হবে। কোথায়? তুই আয় আগে। মেঘ চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, রেডি হতে হবে না? না, যেভাবে আছিস সেভাবেই চল। মেঘ দ্রুত নেমে আসলো। হালিমা খান বাসায় তালা দিয়ে গাড়িতে বসলেন। মালিয়া খান শীতল কণ্ঠে শুধালো, কে অসুস্থ? বললে না তো? মেঘের বুকটা স্যাঁত করে উঠল। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিচ্ছে। ফোনটাও বাসায় ফেলে আসছে। আবির ভাইয়ের খোঁজ পায়নি এখনো। মেঘ গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। কথা বের হচ্ছে না গলা দিয়ে। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, হাসপাতালে গিয়ে দেখি। মালিহা খান আর্তনাদ করে উঠলেন, আমাদের কারো কিছু হয়েছে? হালিমা খান তানভীরকে কল দিয়ে হাসপাতালের ডিটেলস নিয়েছে। মালিহা খানের কথাই কোনো উত্তর দেয়নি। জ্যাম পেরিয়ে হাসপাতালে আসতেই 10টার ওপরে বেজে গেছে। হাসপাতালের সামনে রাকিব দাঁড়ানো ছিল। সবাই নামতে রাকিব রাস্তা দেখে ভেতরে নিয়ে যাচ্ছে। মেঘ হাঁটছে ঠিকই, তবে হাঁটায় কোনো গতি নেই। অক্লিষ্ট আঁখিতে মেঘ রাকিব ভাইকে দেখছেন। রাকিবের শার্টের পেছনে ছোপ ছোপ দাগ লেগে আছে। দেখেই বোঝা যাচ্ছে শার্টটা ভেজা। মেঘের পা চলছে না। ভয়ে হাত পা কাঁপছে। মাথা ঘুরছে। চোখে ঝাপসা দেখছে। কোনো রকমে ওদের পেছন পেছন এসে একটা রুমের দরজা পর্যন্ত এসে সবাই থমকে দাঁড়ালো। প্রাইভেট ক্লিনিকের একটা ছিমছাম রুমের বেডে বেহুশ অবস্থায় শুয়ে আছে আবির। মাথায় সাদা ব্যান্ডেজ, ডান হাতে ডান পায়ে ব্যান্ডেজ করা। আবিরকে এ অবস্থায় দেখে ছুটে গিয়ে মালিয়া খান আবিরকে ধরে বিলাপ শুরু করে দিয়েছেন। আলী আহমদ খান করুণ দৃষ্টিতে ছেলেকে কিছুক্ষণ দেখে আশেপাশে নজর দিলেন। তারপর ভারী কণ্ঠে রাকিবকে শুধালেন, কি হয়েছিল? বাইক অ্যাক্সিডেন্ট করছে। আলী আহমদ খান সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠলেন, বাইক কেনার সময়ই বলেছিলাম, একবারের জন্য আমার কথা মানল না। আলী আহমদ খান আবারও হুঙ্কার দিয়ে উঠল, তানভীর কোথায়? রাকিব আস্তে করে বলল, ইম্পর্টেন্ট কাজে গেছে, চলে আসবে। ওর কি এমন ইম্পর্টেন্ট কাজ? রাকিব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। এদিকে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, এক চুল নড়ছে না। মেঘের অবিক্ষিপ্ত আঁখি যুগল আবিরের পরিশ্রান্ত চেহারায় আটকে আছে। হালিমা খান মালিয়া খান অঝরে কেঁদেই চলেছেন, কিন্তু মেঘের চোখে এক ফোঁটাও পানি নেই। পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, নেই কোনো অনুভূতি। তানভীর হালিমা খানকে ফোন করে আগেই সবটা জানিয়েছিল। হালিমা খানকে শক্ত থাকতে বলে মেঘসহ বড় আম্মু বড় আব্বুকে নিয়ে আসতে বলেছিল। তাই হালিমা খান বুকে পাথর চেপে স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন। আবিরের জ্ঞান ফিরছে না। ডাক্তার বলেছেন মাথায় চাপ খাওয়ায় ঘন্টাখানেক সময় লাগবে। আপাতত হাসপাতালেই রাখতে হবে। এর মধ্যে তানভীর আসছে। হালকা রঙের শার্টটা রক্তের দাগে কালো খয়েরি রং ধারণ করেছে। দু হাতে পায়ে গায়েও রক্ত লেগে আছে। কিছু রক্তের দাগ শুকিয়ে গেছে, আর কিছু দাগ এখনো ভেজা। অ্যাক্সিডেন্টের খবর শুনে তানভীর সবার আগে আবিরের কাছে পৌঁছেছিল। রাস্তার স্পিড ব্রেকারের কাছে আবিরের রক্তাক্ত দেহ নিথর হয়ে পড়েছিল। টকটকে লাল রক্তে অর্ধেক রাস্তা ভরে গিয়েছিল। তানভীর আবিরকে একাই অ্যাম্বুলেন্সে উঠিয়ে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসছে। হাসপাতালে রাকিব আর রাসেল আগে থেকে উপস্থিত ছিল। রাকিব আর তানভীর মিলে আবিরকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গিয়েছিল। আবিরের চিকিৎসা শুরু করা মাত্রই তানভীর এ অবস্থাতে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। আবিরকে রুমে দেওয়ার পরপরই রাকিব রাসেলকে বাসায় পাঠিয়েছে। রাকিবের টি শার্ট আর অন্যান্য কিছু জিনিস নিয়ে আসছে। তানভীর রুমে ঢুকতে আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, কোথায় ছিলে? তানভীর শার্টের হাতায় ফোল্ড খুলতে খুলতে গম্ভীর স্বরে বলল, কাজ ছিল। তোমার ভাইকে একা ফেলে যাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল? তানভীর রাগী স্বরে বলল, হয়তো। তানভীর হালিমা খানকে আগেই বাসা থেকে ড্রেস আনতে বলেছিল। তানভীর ব্যাগ থেকে একটা টি শার্ট আর প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেছে। আলী আহমদ খান পাশে একটা চেয়ারে দু হাতে মাথা চেপে ধরে বসে আছেন। একমাত্র ছেলে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে কোনো বাবারই মাথা ঠিক থাকতে পারে না। এর মধ্যে মোজাম্মেল খান কল দিয়েছেন। আলী আহমদ খান ফোন রিসিভ করতে মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ভাইজান, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। বাসায় সবাই কেমন আছেন? কেমন আর থাকবে, তোর ভাতিজা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে আছে। কে? আবির? হ্যাঁ। কবে? কিভাবে? আজকেই, কিছুক্ষণ আগে। কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে এটা ছেলের জ্ঞান ফিরলেই বলতে পারবো। এখনো জ্ঞান ফেরেনি।
আমি রওনা দিব এখন। না, ডাক্তার বলেছেন তেমন সমস্যা নেই। কয়েক ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরবে। তাছাড়া কাল পরশু নাগাদ হয়তো বাসায় নিয়ে যেতে পারবো। তুই কাজ শেষ করেই বাসায় আয়। আচ্ছা, তানভীরের কি অবস্থা? ওর অবস্থা আমি বলতে পারবো না। আবিরকে হাসপাতালে এনে কোথায় গেছিল কে জানে। আসছে মাত্র। তোমরা সাবধানে থেকো। আর আমি তানভীরের সাথে কথা বলে নিব। রাত ১২টা বাজতে চলল। আবিরের এখনো জ্ঞান ফেরেনি। তানভীর আর রাকিব হাসপাতালের বেলকনিতে বসে আছেন। মেঘ আবিরের পায়ের কাছে বসে আছে। হালিমা খান, মাহলিহা খান দুজনে আবিরের পাশে বসে আছেন। তানভীর রুমে এসে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের এখানে থাকতে হবে না। আমি আর রাকিব ভাইয়া আছি। কোনো সমস্যা হলে জানাবো। মালিহা খান সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমি যাব না, এখানেই থাকবো। আবিরের জ্ঞান ফিরবে কখন? ডাক্তার বলেছে একটু সময় লাগবে। অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। জ্ঞান না ফিরলে আমি বাসায় যাব না। বড় আম্মু প্লিজ এমন করো না। তুমি অসুস্থ। তাছাড়া বড় আব্বুর পর্যাপ্ত রেস্ট নেওয়া দরকার। তোমরা বাসায় গিয়ে ঘুমাও। সকালে রান্না করে খাবার নিয়ে এসো। মালিহা খান আপত্তি সত্ত্বেও তানভীর হালিমা খানকে চোখের ইশারায় বোঝালো ওনাদের নিয়ে যাওয়ার জন্য। মেঘ মাথা নিচু করে বসে আছে। তানভীর মেঘকে উদ্দেশ্য করে ঠান্ডা কণ্ঠে বলল, আম্মুরা বাসায় যাচ্ছে, তুইও বাসায় চলে যা। মেঘ মাথা নিচু করে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি কোথাও যাব না। সমস্যা নেই, আমরা আছি, তুই বাসায় যা। আমিও থাকবো। তানভীর শক্ত কণ্ঠে বলল, মেঘ। মেঘের চোখ টলমল করছে। চোখ তুলে তাকালো তানভীরের দিকে। করুণ স্বরে বলল, প্লিজ ভাইয়া, আমি থাকি। তানভীর গম্ভীর কণ্ঠে মেঘকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মেঘ যাবে না মানে যাবেই না। বাধ্য হয়ে তানভীর আম্মু, বড় আম্মু আর বড় আব্বুকে বুঝিয়ে শুনিয়ে গাড়ি পর্যন্ত দিয়ে আসছেন। হালিমা খান মেঘকে নিয়ে যেতে চাইলে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, বোনু থাকতে চাচ্ছে থাকুক। তাছাড়া তোমরা তো সকালে আসবেই। তুমি বড় আব্বু আর বড় আম্মুর খেয়াল রেখো। ঠিক আছে, সাবধানে থাকিস। আর মেঘকে দেখে রাখিস। আচ্ছা যাও তোমরা। ওরা চলে যেতে বর্ণার নাম্বার থেকে তানভীরের ফোনে কল আসছে। তানভীর কল রিসিভ করতে করতে ভেতরে গেল। বর্ণা উতালা হয়ে শুধালো, আবির ভাইয়া কেমন আছেন? আমার ভাইয়ের খবর নেওয়ার কি দরকার? চিন্তা করো না, তোমাদের আশা পূর্ণ হয়েছে। মানে? ভাইয়া অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে ভর্তি আছে। কি বলছেন এসব? তোমরা তো এটাই চাইছিলে। বন্যা মলিন স্বরে বলল, বিশ্বাস করুন আমি এমন কিছু চাইনি, ওরা মজা করছিল। আর তানভীর হুংকার দিল, তুমি ওখানে কি করছিলে? তুমি মেঘকে বারণ করতে পারলে না? ও আমার কথা শুনেনি। আমি বারণ? কিসের বেস্ট ফ্রেন্ড তুমি? বারণ করা সত্ত্বেও বনু তোমার কথা অমান্য করে কিভাবে? বন্যা আস্তে করে বলল, মেঘ কোথায়? আছে। ওকে একটু দেওয়া যাবে? কি দরকার? কথা যখন মানতেই পারোনি, তাহলে এখন আর কথা বলতে হবে না। একটু দরকার ছিল। কি দরকার আমায় বলো। মিনহাজ আর তামিমকে ফোনে পাচ্ছি না। ওদের সাথে মেঘের কথা হয়েছে কিনা জানতাম। মিনহাজ আর তামিম যেখানে থাকার কথা সেখানে আছে। বনুর সাথে কথা হয়নি। শান্তি? মানে? কি করেছেন ওদের? যা করার তাই করেছি। আগামী ৩ দিন তাদের কোনো খোঁজ পাবে না। কি বলছেন কি এসব? কি করেছেন ওদের? ওরা কোথায়? ওদের প্রতি ভীষণ দরদ দেখা যাচ্ছে। তোমার যদি দুদিনের বন্ধুত্বের সম্পর্কের প্রতি দরদ উতলেই পড়ে, তাহলে ভেবো ওদের জন্য আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে। যে ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক, জন্মের পর ২৪ বছর যাবৎ ভাইয়ার ছায়ায় আমি বড় হয়েছি। ভাইয়া আমার জীবনে বন্ধুর থেকেও কয়েক গুণ বেশি কিছু। ফার্দার যদি বন্ধুদের খোঁজ নিতে আমায় কল করেছো, তাহলে তোমার খবর আছে বলে রাখলাম। তানভীর কল কেটে মেঘের কাছে আসছে। মেঘ তখনও আবিরের পায়ের কাছে বসেছিল। তানভীর রুমে এসে তপ্ত স্বরে বলল, তুই ভাইয়ার কাছে থাক। আমি আর রাকিব ভাইয়া বাহিরে আছি। কোনো ধরনের সমস্যা হলে ডাকিস। আচ্ছা। তানভীর রুমের লাইট অফ করে একটা ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে যেতে নিয়ে আবার পেছন ফিরে তাকিয়ে বলল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দে। তানভীর চলে যেতে মেঘ এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। হালকা সবুজ রঙের আলোতে আবিরের মুখের পানে তাকিয়ে রইল মেঘ। নিস্তব্ধ পরিবেশে আবিরকে দেখে ভেতরটা ফেটে কান্না আসছে মেঘের। আচমকা আবিরের পাশে বসে আবিরের বুকের ওপরে মাথা রেখে কাঁদতে শুরু করেছে। দীর্ঘ সময় ধরে অঝরে কাঁদছে। মেঘের চোখের পানিতে আবিরের বুক ভিজে গেছে।
কত সময়ব্যাপী মেঘের গভীর ক্রন্দনরত চলল তা জানা নেই। শ্বাস ছেড়ে কান্নারত অবস্থায় বলতে শুরু করল, আমি মিনহাসকে পছন্দ করি না, একটুও না। আপনাকে ছাড়া আমি কাউকে পছন্দ করি না। আপনি আমার জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা। আবির ভাইকে ছাড়া মেঘ একেবারে নিঃস্ব। বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে আমি এভাবে দেখতে চাইনি। আমি শুধু আপনার মুখে ভালোবাসা শব্দটা শুনতে চেয়েছিলাম। আর কিছুই চাইনি আমি। মিনহাজরা আমায় বুঝিয়েছিল, আমি এমন আচরণ করলে আপনি আমায় ভালোবাসি বলবেন। আপনার মনের কথাই আমায় জানাবেন। ওদের কথা মেনে আপনার সাথে উল্টাপাল্টা আচরণ করেছি। আমায় মাফ করে দেন প্লিজ। আমি আর জীবনেও কারো কথা শুনবো না। আপনি ভালো না বাসলেও আমি কোনোদিন বাড়াবাড়ি করব না। আমি সারা জীবন আপনাকে একতরফা ভালোবাসবো। কোনোদিন কোনো অধিকার দেখাবো না। আপনি সুস্থ হয়ে উঠুন প্লিজ। আপনি অসুস্থ থাকলে আপনার চড়ুইয়ের কি হবে? কিছুক্ষণ চুপ থেকে মেঘ আবারও বলতে শুরু করলো, ছোটবেলায় আপনি আমায় একটা থাপ্পড় দিয়েছিলেন বলে আমি আপনার সাথে দিনের পর দিন কথা বলিনি। আপনি অনেক চেষ্টা করেছেন, তবুও আমি বলিনি। আপনি তারপরও আমায় নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন। দেশে ফেরার সময় সবচেয়ে বেশি গিফট আমার জন্যই নিয়ে আসছেন। আপনি বাইক কিনে বাসায় আসার পর প্রথম আপনাকে দেখে আমার হৃদস্পন্দন থেমে গিয়েছিল। সেই দিন আমি প্রথমবারের মতো আপনার প্রতি দুর্বলতা অনুভব করেছিলাম। তারপর থেকে প্রতিদিন প্রতিক্ষণে আপনার প্রতি দুর্বল হতে শুরু করি। দেখতে দেখতে সেই দুর্বলতা কখন ভালোবাসায় পরিণত হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আপনি আমার কাছাকাছি থাকলে আমার আকাশে রংধনু ওঠে। মনটা প্রজাপতির মতো ঘুরে বেড়ায়। আপনি দূরে চলে গেলেই মনের উঠানে বৃষ্টি নামে। ক্ষণে ক্ষণে আপনি নিজের অজান্তে আমায় নিয়ন্ত্রণ করতে শুরু করেছেন। আপনি হয়তো জানেনও না, আপনাকে দেখার জন্য প্রতিরাত কত ঘন্টা বেলকনিতে অপেক্ষা করি, কত রাত নির্ঘুম কাটাই। আপনার এক ঝলক হাসি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা আপনার অভিমুখে চেয়ে থাকি। আপনার প্রতি এত বছরের ক্রোধ কয়েক মাসেই কিভাবে যেন প্রণয়ের রূপ নিয়েছে। এখন রাগ করলেও সেই রাগ বেশি সময় স্থির হয় না। আপনার একটু যত্নতেই সব ভুলে যাই। কিন্তু সব ভুলে গেলেও আপনার আশেপাশে কোনো মেয়ের ছায়া আমি কোনোভাবে সহ্য করতে পারি না। মালা আপু এমপির মেয়ের আচরণে আমায় যতটা রাগিয়েছিল, তার থেকেও কয়েক গুণ বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন আপনি বলেছিলেন আপনি বিবাহিত, একটা বাচ্চা আছে। তখন ২ রাত আমি শুধু কেঁদেই ছিলাম। আপনার অনাদেয় কর্মকাণ্ড আর কিছু অনাকাঙ্ক্ষিত আচরণে ক্ষুব্ধ হয়ে মিনহাজদের তালে তাল মিলিয়েছিলাম। আপনার অধিকার বোধ আমার বরাবরই আকৃষ্ট করে। তবে আজ কেন অধিকার দেখাননি? আমি আপনার কথায় হ্যাঁ বলেছিলাম যাতে আপনি আপনার মনোভাব প্রকাশ করতে পারেন। আপনি তখন আমায় ২টা থাপ্পড় দিয়ে কেন বললেন না? কেন আপনি নিশ্চুপ থেকে নিজের ক্ষতি করেছেন? মেঘের কান্না ধীরে ধীরে কমে এসেছে, তবে এখনো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আবিরের বুকে মাথা রেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আজকের পর আর কোনোদিন কোনো প্রকার বাড়াবাড়ি করব না। আপনি যেভাবে চান আমি সেভাবেই চলবো। আপনার ভালোবাসা আদায় করতে আর উঠে পড়ে লাগবো না। আপনি ভালোবাসলেও আমি আপনার, আপনি না ভালোবাসলেও আমি আপনার। তবুও প্লিজ সুস্থ হয়ে উঠুন। গভীর রাত পর্যন্ত মেঘ আবোল তাবোল বলেই গেছে আর আবিরকে ডেকেছে। ধীরে ধীরে মেঘ শান্ত হয়ে গেছে। ক্লান্তিতে আবিরের বুকে মাথা রেখে দু হাতে জড়িয়ে ধরা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে। ১ মিনিট, ২ মিনিট, ৫ মিনিট পর ঘুমের মধ্যে মেঘের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। সহসা পিটপিট করে চোখ মেলল আবির। জ্ঞান ফিরেছে অনেকক্ষণ আগে। প্রেয়সীর আবেগজড়িত অনুদিগ্ধ অনুভূতি শুনতে ইচ্ছে করে চোখ বন্ধ করে রেখেছিল। আবির চোখ নামিয়ে তাকালো মেঘের ক্রন্দনরত মুখের প্রাণে। মৃদু আলোতে আবিরের প্রেয়সীকে দেখল খানিকক্ষণ। সহসা চোখ বন্ধ করে লম্বা শ্বাস ছাড়ল। এটা প্রথমবার নয়। মেঘ আবিরের জন্য প্রথমবার যখন কেঁদেছিল, তারপর ১ সপ্তাহ গলা দিয়ে কথা বের হয়নি মেঘের। তখন মেঘের বয়স ৫ কি ৬, আবিরের বয়স ১২ কি ১৩। আবির তখন হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। টানা ১৫ দিন ওপরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। অবুঝ মেঘের জীবনে আবির তখন একমাত্র খেলার সঙ্গী ছিল। আবির আর তানভীরের বয়সের মধ্যে পার্থক্য ২ বছরে হওয়ায় তানভীরের স্মৃতি আবিরের মাথায় ছিল না। তবে মেঘ জন্মের সময় আবির ৭-৮ বছরের ছিল, বিধায় মোটামুটি বুঝত। প্রথম বোন হওয়ায় মেঘকে সর্বোচ্চ আদরে রেখেছে আবির। মেঘের আদো আদো কণ্ঠের ডাক এড়িয়ে খেলতে যাওয়ার সাধ্যি ছিল না আবিরের। সারাক্ষণ বাড়িতেই মেঘের সঙ্গে খেলত। মেঘ ঘুমালে খেলতে বের হতো। ৭-৮ বছর বয়সের ছেলের চোখে মেঘ তখন বোন মানে বোনই ছিল। মেঘকে বোন ব্যতীত অন্য কিছু নজরে দেখেনি আবির। ধীরে ধীরে আবির মেঘ বড় হতে শুরু করেছে।
আবিরের যত্নে মেঘ তখন থেকে আবিরের প্রতি উন্মাদ ছিল। শি- শিশুদের যারা বেশি আদর করে তারা তাদের সঙ্গে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। হঠাৎই আবিরের অসুস্থতা ছোট্ট মেঘের মনে গভীর আঘাত দিয়েছিল। আবির হাসপাতালে থাকাকালীন মেঘকে কেউ নিয়ে যায়নি। 15 দিন পর আবির শারীরিক অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ডাক্তার চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছিল। আবির কোনো কিছুতেই রেসপন্স করছিল না। হার্টবিট একেবারে কমে গেছিল। কোনো কারণে ব্রেনে প্রেসার পড়েছিল। মৃত্যুর সময় অতি সন্নিকটে চলে আসছিল। ডাক্তার সঠিক রোগ ধরতে পারছিল না। কোনো চিকিৎসা চলছিল না। নিরুপায় হয়ে ডাক্তার বাড়িতে জানিয়েছিল, আবির যদি নিজ থেকে রেসপন্স না করে তবে তাকে বাঁচানো সম্ভব না। এই কথা শুনে বাড়ির সবাই হাসপাতালে হাজির হয়েছিল। সেই প্রথমবারের মতো ছোট্ট মেঘ আবিরের ওপর উপুর হয়ে পড়ে কেঁদেছিল। কাঁদতে কাঁদতে মেঘ বলেছিল, ভাইয়া উঠো, আমার সাথে খেলবা না? মালিহা খান কেঁদে বলেছিলেন, তোর ভাই হয়তো আর কোনোদিন তোর সাথে খেলতে পারবে না। ছোট্ট মেঘ তখনই হুঙ্কার দিয়ে উঠেছিল, চুপ করো, ভাইয়ার কিচ্ছু হবে না। আবিরকে শক্ত করে জাপটে ধরে আর্তনাদ করে বলেছিল, তোমার কিচ্ছু হলে আমার কি হবে? তুমি মরে গেলে আমি কিন্তু মরে যাব ভাইয়া। উঠো, কথা বলো আমার সাথে। সবাই টেনেও মেঘকে আবিরের বুক থেকে উঠাতে পারেনি। মেঘ কাঁদতে কাঁদতে একটা কথাই বারবার বলছিল, তুমি মরলে আমায় নিয়ে মরবা, আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমিও মরে যাব। মেঘের নিরন্তর কান্নে হঠাৎই আবিরের জ্ঞান ফিরে। দীর্ঘশ্বাস ছেড়ে পিটপিট করে তাকাতেই একে একে চোখে পড়ে বাবা, মা, চাচ্চু, মামনি কান্নারত মুখমণ্ডলে, সেই সাথে পিচ্ছি 2 হাতের স্পর্শ। আবিরের জ্ঞান ফেরায় সবাই যখন আবিরকে ডাকছিল, মেঘও 2 হাতে আবিরের দুগালে আলতোভাবে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, ভাইয়া কথা বলো। ওরা বলছে তুমি নাকি মরে যাবে। তুমি একবার বলো, তোমার কিচ্ছু হবে না। আবিরের কথা বলতে কষ্ট হচ্ছিল। তবুও মেঘের কান্না দেখে আবির হাতে স্পর্শ করে অনেকটা কষ্টে বলেছিল, আমার কিছু হবে না। আলী আহমদ খান দ্রুত গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসছিলেন। ডাক্তার আবারও পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। আবিরের হার্টবিট আগের তুলনায় বেড়েছে দেখে ডাক্তার পুনরায় চিকিৎসা শুরু করেন। সেই থেকে আরও প্রায় 7 দিন আবির হাসপাতালে ভর্তি ছিল। মেঘ একবারের জন্যও বাসায় যায়নি। সারাক্ষণ আবিরের মাথার কাছে বসে থাকতো। মেঘ ঘুমালে বাসায় নিয়ে যাবে বলে আবিরকে জড়িয়ে ধরে ঘুমাতো। 7 দিন পর আবিরকে বাসায় নিয়ে আসছে। আবির আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে গেছিল। বাসায় আসার পর মেঘের আহাল্লাদি কমতি ছিল না। সারাক্ষণ আবিরকে দেখতো। আবির খেয়েছে কিনা, ওষুধ খেয়েছে কিনা, ঠিকমতো ঘুমাচ্ছে কিনা, সব নজর রাখাই যেন মেঘের একমাত্র দায়িত্ব ছিল। 12-13 বছরের বয়সের কিশোরের মনে হঠাৎ করে মেঘের প্রতি অন্যরকম অনুভূতি জন্মাতে শুরু করলো। জন্মের পর থেকে 6-7 বছর বয়স পর্যন্ত যাকে বোনের নজরে দেখে আসছে, হুট করে তার প্রতি ভিন্ন এক টান অনুভব করতে শুরু করলো। মেঘের আহ্লাদী কণ্ঠে বলা প্রতিটা কথা আবিরের হৃদয় ছুঁয়ে যেত। কিছুদিন পর আবির মোটামুটি সুস্থ হওয়ার পর একদিন সোফায় বসে টিভি দেখছিল। তখন মেঘ ছুটে এসে আবিরের পাশে বসতে বসতে বলেছিল, ভাইয়া তুমি জানো তুমি সুস্থ হয়েছো কেন? কেন? আম্মুরা বলছে তুমি শুধু আমার জন্য সুস্থ হয়েছো। আমি কান্না করেছিলাম বলে আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছেন, বুঝলা? আবির মলিন হেসে বলেছিল, এখন আমার কি করতে হবে? তুমি সব সময় আমার সাথে খেলবা, আমায় ঘুরতে নিয়ে যাবে, আমাকে অনেক আদর করবা, আর কখনো আমায় ছেড়ে যেতে পারবা না। আবির সেই দিন মেঘের হাতে হাত রেখে গুরুতরভাবে বলেছিল, আজ এই মুহূর্তে আবির মেঘকে কথা দিচ্ছে, আবির কোনোদিন তার মেঘকে ছাড়বে না। যাই হয়ে যাক না কেন, আবিরের প্রাণ মেঘেতেই সীমাবদ্ধ থাকবে। মেঘ বলেছিল, মনে থাকে যেন। আবির হেসে বলেছিল, তুই ভুলে গেলেও আমি কখনো ভুলবো না। সেই দিন থেকে আবিরের মন মেঘেতে আটকে গেছে। আবির মেঘের টানে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিল। মেঘের আহ্লাদে আবদার আবিরকে মেঘের প্রতি সিরিয়াস করেছিল। ধীরে ধীরে আবির বড় হতে শুরু করেছে, সেই সাথে মেঘের সাথে দূরত্ব বেড়েছে। মেঘও তার ছোটবেলার স্মৃতি ভুলতে শুরু করেছে। এত বছর পর আবিরের মেঘ দ্বিতীয়বারের মতো আবিরের অসুস্থতা এভাবে কাটছে। আবির গভীর ভাবনা শেষে চোখ মেলে তাকিয়ে আছে মেঘের অভিমুখে। মেঘের গম্ভীর মুখে বিভোর হয়ে আছে। চোখের পানি এখনো গাল বেয়ে গড়িয়ে পড়েছে। আবির বাম হাতে মেঘের গাল মুছে আলতো হাতে চুলগুলো ঠিক করে দিল। বাকি রাত আবিরের নির্ঘুম কেটেছে। আবিরের বুকে শুয়ে আছে আবিরের কাদম্বিনী। আবির অপলক দৃষ্টিতে ক্ষুদ্র আলোতে তার কাদম্বিনীকে দেখে রাত কাটিয়ে দিচ্ছে।
ভোরের আলো ফুটতেই শুরু করেছে, এমন সময় আবির ঘুমিয়েছে। তার ঘন্টাখানেক পর আচমকা মেঘের ঘুম ভাঙে। নিজেকে আবিষ্কার করে আবির ভাইয়ের প্রশস্ত বুকে। চোখ তুলে তাকায় আবিরের মুখে। আবিরকে ঘুমন্ত অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠতে নিলে পিঠে ভারী কিছু অনুভব করে। ঘুমের মধ্যে চুলের খোপা খুলে এলোমেলো হয়ে গিয়েছিল। চুলের কারণে কিছু বুঝতে পারছে না। ঘাড় ঘুরিয়ে আর চোখে তাকাতেই খেয়াল করলো আবির বাম হাতে মেঘের পিঠ বরাবর শক্ত করে ধরে রেখেছে, যাতে ঘুমের মধ্যে মেঘ পড়ে না যায়। মেঘ বিপুল চোখে আবিরের হাতের দিকে তাকিয়ে আছে। নিজের অজান্তে মেঘের ঠোঁটে হাসি ফুটল। শোনো, তোমাদের জন্য একটা কথা বলছি। আমৃত্যু ভালোবাসি তোকে এবং অবরুদ্ধ নিশীথ, এই উপন্যাস দুইটা শেষ হয়ে গেলে তোমাদের জন্য ভাবছি পীরে কামিল উপন্যাসটা নিয়ে আসবো। পীরে কামিল উপন্যাসটা হলো পাকিস্তানি উপন্যাস। এই উপন্যাসটা লিঙ্কে নাই। তোমরা যদি বলো নিয়ে আসতে, তবে আমি পীরে কামিল উপন্যাসটা কিনবো। আর যদি বলো না, তাহলে ঠিক আছে, আমি শুধু শুধু টাকা খরচ করে কিনবো না। আমি খুব গরিবস গো। যাই হোক, এখন তোমরা তোমাদের সিদ্ধান্ত জানাও। ভিডিওতে বেশি বেশি করে রেসপন্স করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।